ঘড়িতে সময় রাত 10টা বেজে 25 মিনিট। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে জোরে জোরে শব্দ করে বাতাস প্রবাহিত হচ্ছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, যে কোনো মুহূর্তে ঝড় আসবে এমন অবস্থা। আজ দ্বিতীয়বারের মতো স্বর্গ নাফিজ মাহমুদের স্টাডি রুমে উপস্থিত হয়েছে। সাথে রয়েছে তনুজা মাহমুদ। দুপুরে পিউয়ের কথা শুনে মোহিতের মায়ের কেবিনে তল্লাশি চালাতে গিয়ে কাঙ্ক্ষিত রুমের সামনে দাঁড়িয়ে আছে স্বর্গ। দরজা ঠেলে যেই ভেতরে ঢুকবে, অমনি পরিচিত কণ্ঠস্বর শুনে পায়ের তলার মাটি সরে যায় স্বর্গের। আপা, চোখ খোলো। আর কতদিন এইভাবে মরার মতো করে পড়ে থাকবে আপা? আমরা কেউ ভালো নেই আপা। মোহিত ওপরে শক্ত থাকলেও ভেতরে ভেতরে চুরমার হয়ে গেছে। সে তোমাকে আঁকড়ে ধরে কোনো মতে বেঁচে থাকতে চাইছে। তুমিই যদি এমন করো, মোহিত কি করে বাঁচবে আপা? নামিরা আর সোহাগ ভালো আছে আপা। আমি কিচ্ছু হতে দেইনি ওদের। জানো আপা, তুমি নানি হবে, নামিরার ঘরে ছোট্ট মুখিত আসবে। চোখ খোলো না আপা, ও আপা। বলেই কান্নায় ভেঙে পড়লেন নাফিজ মাহমুদ। বাবার মুখে মুকিতের মাকে আপা সম্বোধনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল স্বর্গ। সে জানতো তার একজন বড় ফুপি আছে, সেই ফুপি যে মুকিতের মা, সেটা সে কল্পনাও করতে পারেনি। ফ্যামিলির অ্যালবামে নাফিজ মাহমুদের সাথে একজন কিশোরীকে দেখে সেদিন স্বর্গ প্রথম জিজ্ঞাসা করেছিল, উনি কে বাপি? উনি তোমার ফুপি, কিন্তু সে হারিয়ে গেছে। 7 বছরের অবুঝ স্বর্গ তখন এত কিছু বুঝতো নাকি? এত বছর পর সেই ফুপির সন্ধান এইভাবে পাবে ভাবতেও পারেনি স্বর্গ। দরজা ঠেলে রুমের ভেতরে প্রবেশ করলো স্বর্গ। সন্তর্পণে নাফিজ মাহমুদের পিঠে হাত রেখে ডেকে উঠল, বাপি। পেছন ফিরে স্বর্গকে রুমে দেখে হতবাক হয়ে যান নাফিজ মাহমুদ। বর্তমান স্বর্গ বাসায় এসে তনুজাকে সব জানালে তনুজা কান্নায় ভেঙে পড়েন। এতদিনের সংসার জীবনে তার মনে হচ্ছে নাফিজ মাহমুদ জীবনে প্রথম আজ তার মন ভেঙেছে। তার বোন এমন অবস্থায় পড়ে রয়েছে, এ কথা তনুজা জানলে কি এমন ক্ষতি হতো? মোহিত তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে এই বাড়িতে অনেকবার এসেছে, তখন কেন বলেনি যে সে মোহিত আর তার আপন ভাগ্নে? আর মোহিত, মোহিতও তো বলতে পারতো যে নাফিস তার মামা। মোহিত কেন সব চেপে গিয়েছে? শুধু বাসায়ই নয়, বাইরেও কেন মোহিত স্যার সম্বোধন করে অপরিচিতের ন্যায় থাকে? প্রশ্নবিদ্ধ নয়নে নাফিজ মাহমুদের দিকে তাকিয়ে আছে স্বর্গ এবং মিসেস তনুজা। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মাথা নিচু করে বসে আছেন নাফিজ মাহমুদ। হঠাৎই মুখ তুলে স্বর্গ আর তনুজার পানি চাইলেন নাফিজ মাহমুদ। পাশে থাকা কর্নার টেবিল থেকে পানির গ্লাস তুলে একদমে ঢকঢক করে গিলে ফেললেন সবটুকু। এরপর বলতে শুরু করলেন, আপা আর আমি গুনে গুনে 5 বছরের ছোট বড় ছিলাম। আপা ছিল আমাদের বংশের প্রথম কন্যা সন্তান। আপাকে আব্বা অনেক স্নেহ করতেন। আপাই যেন আব্বার জীবনের সকল আশা ভরসা ছিল। আমাদের গ্রামের সুন্দরী বলতে আপাই ছিলেন সবার শীর্ষে। আপাকে নিয়ে আব্বার অনেক স্বপ্ন ছিল। যেখানে পরিবারের ছেলেরা বেশি আদর পায়, সেখানে আপাকে সবাই বেশি আদর করত। আপা ছিল হলুদ পরশা, এই জন্য গ্রামের মহিলারা আপাকে হলুদ পাখি বলে ডাকত। আপা লেখাপড়াতেও ছিল অত্যন্ত মেধাবী। আব্বার স্বপ্ন আপা জীবনে অনেক বড় কিছু হবে। আব্বা আপাকে ঢাকায় পাঠালেন। আপা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, আব্বা সারা গ্রামে 7টা গরু জবাই দিয়ে লোক খাওয়ালেন। আমি ইন্টার পাশ করে কমিশন অফিসার হিসাবে আবেদন করেছি কেবল। হঠাৎই চিঠি মারফত আব্বা আমাকে গ্রামে যেতে বললেন, সাথে আপাকেও বললেন। আমি আর আপা রাতের ট্রেন ধরে গ্রামে ফিরলাম। গিয়ে দেখি আব্বা তার বন্ধুর ছেলের সাথে আপার বিয়ের কথা বলেছেন। ছেলে বিয়ের পর আপাকে নিয়ে বিদেশে চলে যাবে, ওখানেই তার ব্যবসা। ছেলে দেখতেও মাশাআল্লাহ, সবাই খুব খুশি। কিন্তু আমি আপার দিকে তাকিয়ে দেখি আপার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি রাতে সবাই ঘুমানোর পর আপার রুমে গেলাম। আপা, শুয়ে পড়েছিস? আপা সারা শব্দ না পেয়ে রুমে ঢুকে দেখি বালিশে মুখ গুজে আপা কাঁদছে। কারণ জানতে চাইলে আপা যা বলে তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছিস তুই এসব আপা? হ্যাঁ নাফিস, আমি পালিয়ে বিয়ে করে ফেলেছি। বাবা জানলে অনেক কষ্ট পাবে রে, বলেই কান্নায় ভেঙে পড়েন আপা। আপা তার 3 বছরের সিনিয়র এক ছেলেকে বিয়ে করেছেন।
আপার কান্নায় আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আব্বার মান সম্মান খোয়ানোর ভয়ে আমি সেই কষ্টটাও প্রকাশ করতে পারছিলাম না। যেই ছেলেকে আপা বিয়ে করেছেন, ছেলে প্রচুর মেধাবী ছিল, কিন্তু তখন সে ছিল বেকার। আপাই তাকে চাপ দিয়েছিল পালিয়ে বিয়ে করার। চাকরি পেলে তিনি যেন আব্বার কাছে আপাকে চায়, কিন্তু আব্বা এত দ্রুত আপাকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাইবে, এটা আপার স্বপ্নেও ভাবিনি। আপা ভেবেছিল আপার কোনো আবদার আব্বা আজ পর্যন্ত ফেলেনি। আপা যাকে ভালোবাসে তার কথা যে কোনো ভাবেই হোক আব্বাকে বলে রাজি করাতে পারবে সে। কিন্তু আপার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে আব্বার রুমে প্রবেশ করে আপার উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার ব্যাগপত্র গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও তারিন। আব্বার আকস্মিক আগমনে আমি আপা দুজনে চমকে দিশাহীন হয়ে যায়। আপা আব্বার পায়ে ধরে অনেক ক্ষমা চেয়ে কাকুতি মিনতি করে কাঁদলেন, কিন্তু আব্বার কঠিন ইস্পাতের মতো মন গলল না। আব্বা মাধুর্যহীন কণ্ঠে বলে উঠলেন, আমি আজ থেকে জানবো আমার মেয়ে মৃত। কোনোদিন এই বাড়ি ত্রিসীমানায়ও ঘেঁষতে না দেখি যেন আমি। আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি থেকেও তুমি বঞ্চিত। আব্বাকে এমন কঠিন অবস্থায় আমরা সেই দিনই প্রথম দেখেছিলাম। আম্মা গত হয়েছিলেন আপা যখন ক্লাস 9-এ পড়ে তখন। ক্যান্সার নামক ব্যাধি আপার সব কিছু গ্রাস করে ফেলেছিল। আপার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না সেই দিন। আপাকে বের হয়ে যেতে বলে আব্বা ঘরে খিল দিলেন। আমি ভোর রাত্রের দিকে আপাকে নিয়ে ঢাকায় রওনা দিলাম। আপাকে হলে পৌঁছে দিয়ে আবারও বাড়িতে ফিরলাম। আব্বার হাতে পায়ে ধরে হলেও যেন আব্বাকে নরম করতে পারি। তুমি যদি তোমার বোনের হয়ে এখানে দালালি করতে এসে থাকো, তাহলে তোমাকেও সবকিছু থেকে বঞ্চিত করা হবে। আব্বার হুমকিতে আমি ভয় পেয়ে গেলাম। চাকরি নেই, বয়সও কম, মাত্র 18। আব্বা সবকিছু থেকে সত্যি মুখ ফিরিয়ে নিলে কোথায় আমি যাব? আর্মিতে চান্স পেলাম, সবকিছু ভালোই চলছিল। আপার সাথে আমার যোগাযোগ অব্যাহত ছিল, কিন্তু গ্রামে গেলে কথা বলতে পারতাম না। আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট হলাম, তখন আপা একদিন ক্যান্টনমেন্টে এলেন কিছু ফল আর মিষ্টি নিয়ে। সেদিন আমি আপাকে অনেক খুশি দেখেছিলাম। তুই মামা হতে চলেছিস, আর তোর দুলাভাই এখন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কথাটা বলতেই আপা কেঁদে দিলেন, খুব করে কাঁদলেন। আমিও কাঁদতে দিলাম, কাঁদলে মন হালকা হয়। আপাকে আশ্বস্ত করলাম যেভাবেই হোক আব্বাকে রাজি করাবো, যাতে করে আপাকে মেনে নেয়। শীতের শেষে 2 মাসের ছুটি নিয়ে গ্রামে গেলাম। গিয়ে ব্যাগপত্র রেখেই আব্বার পায়ে ঘরে গেলাম। আপনি নানা হবেন আব্বা, আপাকে ওই নিষ্পাপ বাচ্চার ওসিলায় মাফ করে দেন আব্বা। সেদিনও আব্বা আমাকে ভুল প্রমাণ করে উঠে গেলেন। খোঁজ নিয়ে জেনেছিলাম আব্বার বন্ধু আপাকে কেন্দ্র করে আব্বাকে অনেক অপমান আর নোংরা কথা শুনিয়েছিলেন। আমার নরম আব্বা এক নিমিষে পাথরে পরিণত হলো। আপার কোল আলো করে নামিরা এলো। নামিরা দেখতে ঠিক হুবহু আপার কার্বন কপি। আমি মনে আবারও আশার আলো জ্বাললাম, এবার হয়তো আব্বা মানবে। আপা, দুলাভাই আর 1.5 মাসের ছোট্ট নামিরাকে নিয়ে রওনা হলাম মিহিপুর গ্রামে। এবার আমি 100% নিশ্চিত আব্বা নামিরাকে দেখে ফেরাতে পারবে না। হাসি মুখে গাড়ি থেকে নেমে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির কাছে আসতেই দেখি মানুষের জটলা। মনটা কু ডাক ডেকে উঠল, অজানা ভয়ে কলিজাটা মোচড় দিল। ছোট্ট নামিরা হঠাৎই কেঁদে উঠল। কোনোভাবেই আপা সেই কান্না থামাতে পারছে না। জটলা ভেদ করে গিয়ে দেখি আব্বা ইহজগতের মায়া ত্যাগ করেছে। মোবাইলের বহু ব্যবহার না থাকায় কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি। আব্বা গত হবার খবরও দিতে পারেনি। জানাই সকালে আব্বাকে নামাজের জন্য ডাকতে আসলে আব্বার সাড়া শব্দ না পেয়ে বাড়ির আরো মানুষের সহযোগিতায় আলিম দরজা ভেঙে আব্বাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সেদিন আপার কান্না দেখে কে? গ্রামের মানুষ আপাকে যা নয় তাই বলে অপমান করলেন। এমনকি আব্বার মৃত্যুর দায়ও আপার উপরে চাপিয়ে দিলেন। সেদিন আপা আর নিজেকে ক্ষমা করতে পারলেন না। আব্বার দাফন কাজ শেষ হতেই সেই যে আপা ঢাকায় ফিরলেন, আর কোনোদিনও কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ কিংবা গ্রামে পর্যন্ত বেড়াতে এলেন না। তনুজাকে যখন বিয়ে করি, খুব আশা নিয়ে আপাকে আনতে গেলাম। আপা খুশি হলেন আমার বিয়ের কথা শুনে, কিন্তু কোনোভাবেই এলেন না।
আপা ততদিন নিজেকে অপয়া খুনি হিসাবে বরণ করে নিয়েছিলেন। আপার কিছু গহনা আমাকে দিয়ে বললেন, এগুলো তোর বইয়ের জন্য আমার পক্ষ থেকে উপহার। মোহিত তখন আপার পেটে। সেদিন মন খারাপ করে চলে এলাম। মকিত দুনিয়ায় এলো, আর আপা নিজেকে আস্তে আস্তে আড়ালে নিয়ে গেল। আপা আর আমার সাথে বেশি যোগাযোগ করতেন না, মাঝে মাঝে সুখ স্বর্গের খবর নিতেন, কিন্তু দুলাভাইয়ের সাথে আমার সকল যোগাযোগ অব্যাহত ছিল। লোকটি খুবই সৎ আর ভালো মানুষ ছিলেন। একদিন আপা খুব খুশি আর উচ্ছ্বাসিত হয়ে ফোন করলেন যে মোহিত মিলিটারি একাডেমিতে চান্স পেয়েছে। সেদিন আপার খুশি কথা বলা শুরু আবার ছেলে মেয়েদের সাফল্য হয়তো আপা পূর্বের কষ্টগুলো একটু ভুলতে বসেছিল, কিন্তু তনুজার সাথে কথা বলতে বলতেই আপা এটা সেটা বলে ফোন রেখে দিতেন আর বলতেন ওনার কথা কাউকে না বলতে। ওনার ইচ্ছে ছিল সবকিছু ঠিকঠাক থাকলে একদিন হুট করেই আমার বাসায় এসে সবাইকে চমকে দিবেন। আপা একদিন হুট করে ফোন করে বললেন, তোর দুলাভাই কেমন মনমরা হয়ে থাকে, তোর সাথে যেহেতু অনেক ফ্রি, জিজ্ঞাসা করে দেখিস তো কি হয়েছে ওনার। সময় করে আপার বাড়িতে গেলাম। দুলাভাইকে চেপে ধরতেই দুলাভাই হু হু করে কেঁদে দিলেন। আমি হতবাক হয়ে গেলাম। দুলাভাই একজন শক্ত মনের মানুষ, উনি এইভাবে কেন কাঁদবে? নাফিস, আমার লাইফ ফেল হয়ে যাচ্ছে ওই আহমেদ খান আর আসলাম চৌধুরীর জন্য। সবিস্তারে ঘটনা জানতে চাইলে দুলাভাই যা বললেন তাতে গায়ের লোমকূপ পর্যন্ত দাঁড়িয়ে গেল। কোনো এক অজ্ঞাত ব্যক্তির কল পেয়ে আমি আশরাফ চৌধুরীর পণ্যবাহী কার্গো রাস্তায় আটকাই। সাথে আরো পুলিশ অফিসার ছিল। গাড়ির ড্রাইভার পুলিশের সামনেই আমাকে বন্দুক তাক করেছে। পুলিশ সামরিকভাবে তাদেরকে আটকায়। আমি গাড়ির তালা খুলে শুধু 22-23 বছরের কিশোরী অজ্ঞান অবস্থায় পায়। এই নিয়ে কিছু বলতে যাব, হঠাৎ ডিউটি অফিসারের ফোন কল আসে। তার সাথে কি কথা হয়েছে আমি জানি না। জি স্যার বলে সে কলটা কেটে ড্রাইভারগুলোকে ছেড়ে দেয়, এমনকি মেয়েগুলোকে পর্যন্ত উদ্ধার করে না। আমি অনেক চেষ্টা করেছি, আদালতে কেস ফাইলও করেছি। সামনের মাসে কোর্টে যেতে হবে সাক্ষী দিতে। যেই পুলিশ অফিসার ওখানে উপস্থিত ছিল তাকে এক রাতের ব্যবধানে অন্য থানায় ট্রান্সফার করা হয়েছে। সে সাক্ষী দিতেও অনাগ্রহী। আমাকে কেউ একজন দিনে রাতে ফোনে কেস না তুলে খুন করে দেবে সেই হুমকি দিয়েও যাচ্ছে। এই অবস্থায় কি করতে পারি? আপনি চাইলে আমি হেল্প করব। আমার টিম মেম্বার নিয়ে তদন্ত করে অপরাধীকে শাস্তি দেব। আপনি ভয় পাবেন না দুলাভাই। দুলাভাইকে আশ্বস্ত করে সেদিন আপাকে কিছু না বলে বেরিয়ে এলাম। এক সপ্তাহ পর দুলাভাই জানালেন নামিরার বিয়ে, আংটি বদল হবে। আমাকে যেতে বলেছে, কিন্তু ওই দিন আর্মির হেডকোয়ার্টারে মিটিং থাকায় আমি যেতে পারিনি। দুলাভাই 2 দিন পর আবারও আমাকে যেতে বললেন। গিয়ে দেখি মোহিত বাড়িতে। মোহিত, নামিরা, মকিত শুরু থেকেই জানতো আমি তাদের মামা, কিন্তু তোমাদের চিনতো না, কারণ ওদের সাথে তোমাদের কখনো দেখাই হয়নি। শুধু জানতো ওদের ছোট মামাতো ভাই বোন আছে। অনেক দিন পর আমার দেখা পেয়ে 3 ভাই বোন আমার উপরে আনন্দে হামলে পড়লো, কিন্তু দুলাভাই কেন ডেকেছে সেই চিন্তায় ওদের ভালোবাসার বিনিময় না করেই দুলাভাইয়ের রুমে গেলাম। দুলাভাই আমার হাত ধরে অনুরোধ করে বললেন, শুনেছি তনুজার ভাইয়েরা অস্ট্রেলিয়াতে থাকে, আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের একটা ব্যবস্থা করে দাও নাফিস। ওরা আমার মেয়ে আর মেয়ের জামাইকেও পেলেও মেরে ফেলবে। ওরা বলেছে কাউকেই বাঁচতে দিবে না। ভাবলাম দুলাভাই অযথাই হয়তো ভয় পাচ্ছে, মানুষ মানুষকে মেরে ফেলবে এতটাই সহজ কথা নাকি? দুলাভাইয়ের মিনতিতে তনুজার বড় ভাই সাইমের সহযোগিতায় সোহাগের সকল কাগজপত্র সিডনি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাঠালাম। সাইমও ওই ভার্সিটির ম্যাথমেটিক্স লেকচারার। সাইমের কঠিন চেষ্টায় সপ্তাহের ব্যবধানে সোহাগের জব হলো ওই ভার্সিটিতে। যেই বিয়ে ধুমধামের সহিত হবার কথা ছিল, দুলাভাই তা দ্রুত ঘরোয়াভাবে শেষ করলেন। কাউকে নিমন্ত্রণ করলেন না। আমারও আর পরিবার নিয়ে যাওয়া হলো না। এর মধ্যে দুলাভাইয়ের ফোনে হুমকিজনক কল ভরে গিয়েছে। মোহিতকে দুলাভাই কিছুই জানালেন না, আমাকেও কঠিন নিষেধ দিলেন। আপাত আব্বার জন্য আগেই নিজেকে অপয়া অলক্ষী অপবাদ দিয়ে বসেই আছেন। আপা যাতে আর কোনো চিন্তা মাথায় না নেন সেই জন্য দুলাভাই আপার কাছেও সবটা চেপে গেলেন। চৌকস মোহিত
কিছুটা হয়তো আঁচ করতে পেরেছিল। এই জন্য দুলাভাই মুহিতকেও দ্রুত ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেন। সোহাগের ভিসা হলো, টিকিট হলো। দুলাভাই আর আমার সহায়তায় আর্মির জিপে দিয়ে ওদের এয়ারপোর্টে পাঠালেন। নিজেও গেলেন না, আমাকেও যেতে দিলেন না। মুকিত অনেক কাঁদলো, হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদলো নামিরার সাথে এয়ারপোর্টে যাবে বলে। তবুও সেদিন দুলাভাই আদরের মুকিতের আবদার রাখতে পারেননি। অসহায় নামিরা জানতেও পারেনি সেদিন কেন এত দ্রুত তাদের দেশ ছাড়াবার কথা হচ্ছে। মুকিতকে তোমরা দেখোনি, এতখানি সুন্দর একটা বাচ্চা আপার ওইখানে গেলেই মামা মামা করে পাগল করে ফেলতো বলেই নাফিজ মাহমুদ কান্নায় ভেঙে পড়লেন। তনুজা নাফিজ মাহমুদের পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করলেন। স্বর্গের পুরো পৃথিবী যেন দুললে উঠল। তার মনে হচ্ছে তার পায়ের তলার মাটি যেন নেই, সে শূন্যে ভাসছে। কান্না মুছে নাফিজ মাহমুদ আবারও বলতে শুরু করলেন, যেদিন কোর্টে দুলাভাইয়ের সাক্ষী হবে তার আগের দিন দুলাভাই আমাকে ফোন করলেন। তিনি আপাকে নিয়ে আমার বাসায় আসছেন। আপা আর মুকিত আমার বাসায় থাকবে। কখন রওনা হবেন সেটাও আমাকে জানালেন। আমি দ্রুত ডিউটি শেষ করে রাত 8টা নাগাদ দুলাভাইকে ফোন করলাম। দুলাভাই ফোন তুললেন না। আপাকে কল দিলাম, আপাও তুলল না। ভয়ে বুকে কম্পন ধরলো আমার। ইউনিফর্ম না পাল্টেই দুজন সোলজার নিয়ে আপার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেতে যেতে আপার বাসা পর্যন্ত গেলাম। যেই বাসার বাইরে পর্যন্ত বাতি জ্বালানো থাকে প্রতিদিন, সেই বাসাটা আজকে ভুতুরে বাড়ি লাগছে। এদিকে মোহিত বারবার আমাকে কল করে যাচ্ছে, আমি তুলতে পারছি না। সোলজার দুটোকে নিয়ে টর্চ জ্বালিয়ে আপার বাসার গেট পার হলাম। আঙ্গিনায় এসে দেখি মেইন দরজা খোলা। ভয়ে আমি দৌড়ে রুমে ঢুকতে নিলে পিচ্ছিল কিছুর সাথে স্লিপ খেয়ে পড়ে যায়। কেউ ইচ্ছে করেই বৈদ্যুতিক লাইন কেটে দিয়েছিল, যার জন্য 1000বার সুইচ টিপেও বাতি জ্বালানো যাচ্ছিল না। টর্চের আলো ফেলে আমি দেখি দুলাভাইকে কে যেন মনের ঝাল মিটিয়ে কুপিয়েছে। সারা ফ্লোর রক্তে ভেসে গিয়েছে। আর মুকিতের মুখে সাদা স্কচটেপ মারা ছিল। ওকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ধবধবে সাদা ফর্সা মুকিত কুচকুচে কালো হয়ে সোফার চিপাই বিলীন হয়ে পড়ে আছে। আমি এইসব দেখে দিশেহারা হয়ে যখন আপাকে খুঁজি, আপা কোথাও ছিল না। আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি পুলিশে কল করি। 1.5 ঘন্টা পার হলেও পুলিশ আসে না। ততক্ষণে মোহিত আর্মি জিপ নিয়ে কুমিল্লা থেকে ঢাকায় চলে আসে। এসেই দৌড়ে রুমে আসে আর মুকিত মুকিত করে চিল্লিয়ে ওঠে। আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে মোহিত। 2 ঘন্টা পর পুলিশ এসে বাসার কারেন্টের লাইন ঠিক করে। আপাকে আমরা বাথরুমের বাথটাবের ভেতরে পাই। ঠান্ডা পানিতে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে ডুবিয়ে রাখা হয়েছিল আপাকে। আপার শরীর ততক্ষণে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আপাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। মুকিত আর দুলাভাইয়ের লাশ পুলিশ নিয়ে পোস্টমর্টেম করতে যায়। মোহিতের কাছে জানতে পারি মোহিত আর মুকিত ভিডিও কলে কথা বলেছিল। দুলাভাই আর মুকিত বসে আপার জন্য অপেক্ষা করছিল। আপা জীবনে প্রথম আমার বাসায় আসবে বলে মনের মতো করে রেডি হচ্ছিলেন। হঠাৎই কারেন্ট চলে যাওয়ায় লাইন কেটে যায়। মোহিত আবারও অডিও কল করে, সেটা মুকিত কেবলই রিসিভ করেছে। হ্যালো বলার আগেই কয়েকজন কালো কাপড় পরিহিত এক চোখ মুখ ঢাকা আগন্তুক বাসায় প্রবেশ করে। বাসার কেউ তাদের চেহারা দেখতে পায়নি। দুলাভাই চকিত হয়ে প্রশ্ন করে, কে ওখানে? ভরাট কণ্ঠে কেউ বিদঘুটে হাসতে হাসতে উত্তর দিল, পুরানো লেনদেন পরিশোধ করতে এলাম আদনান সাহেব। কত করে বললাম, সাক্ষী দিলে প্রাণবায়ু বাঁচবে না, শুনলেন না তো? এবার তাহলে চড়া দাম চুকাও বলেই এলো পাতাড়ি কোপানো শুরু করে। মুকিত পাপা বলে চিল্লিয়ে কাঁদতে থাকে। মোহিত পুরোটাই ফোনে শুনেছে। মোহিত পাগলের মতো লাইনে থেকে শুধু প্রশ্নই করে যাচ্ছে, মুকিত মুকিত কি হয়েছে ওখানে? কে পাপাকে মারছে? ভাইয়া পাপাকে কেউ মেরে ফেলেছে, আমার ভয় লাগছে, বাঁচাও ভাইয়া, ভাইয়া ভাইয়া পাপা। এরপর মুকিতের ও ও করা আওয়াজ পাওয়া গিয়েছে, আর কোনো শব্দ পাওয়া যায়নি। আর লাইনটা কেটে গিয়েছে। মোহিত বারবার ফোন করে লাইন বন্ধ পেয়েছে। মোহিত দ্রুত দৌড়ে তার ডিউটি অফিসারের কাছে সব ঘটনা খুলে বলে জিপ নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি।
পারেনি দুলাভাই আর মুকিতকে বাঁচাতে। এরপর আপাকে চিকিৎসা করে প্রাণে বাঁচানো গেলেও স্বাভাবিক জীবনে আর ফেরানো যায়নি। আপা হুঁশে ফিরলে শুধু মুকিত মুকিত করে কেঁদে জ্ঞান হারিয়ে ফেলে। এভাবেই চলছে আপার 6 বছর ধরে জীবন যুদ্ধ। আর মোহিতের কাঠিন্যতার ভাব, যেই মোহিত আগে হাসি দুষ্টুমিতে হট্টগোল করে সারা বাড়ি মাতাতো, সেই মোহিত এখন সময়ের ব্যবধানে পরিস্থিতির চাপে হয়ে গেছে নিশ্চুপ, গম্ভীর আর রাগী। মোহিতকে ঢাকায় ট্রান্সফার করাতে আমার বহুত কাঠখড় পোড়াতে হয়েছে। মোহিত দুলাভাইয়ের ডেইলি রাইটিং ডায়েরির সন্ধান পায়। সেখানে দুলাভাইয়ের হাতে লেখা ছিল, আমার পরিচিত বা রক্তের যাকে পাবে তাকেই শেষ করে দেবে। সেই ভয় থেকেই মোহিত সবকিছু চেপে গেছে। আর মোহিত চায় না ডিপার্টমেন্টে আমার দিকে আঙ্গুল তুলুক যে মামা মেজর জেনারেল বলে ভাগিনার সুযোগ লুটছে। মোহিত যখন আমাকে মামা না বলে স্যার বলে, আপনি বলে সম্বোধন করে, তখন এই বুকে কেমন চিনচিনে ব্যথা হয় তনুজা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ আগেই ঝড়ের তাণ্ডব শেষ হয়েছে। চারপাশে ঝিঝি পোকা ঝিঝি শব্দে রব তুলেছে। পরিবেশ শান্ত স্নিগ্ধ, শুনশান চারপাশ, কারোর কোনো আওয়াজ নেই। ঘুমিয়ে গেছে হয়তো পাখ পাখালিও। শুধু ঘুম নেই মোহিতের চোখে। জীবনের হিসাব কিছুতেই যেন মিলছে না। কি থেকে কি হয়ে গেল নিমিষেই। চোখ বন্ধ করলেই মুকিতের বড় বড় চোখের দুষ্টু দুষ্টু চাহনি, ভুবন ভোলানো হাসি, ছোট ছোট হাত পা ভাইয়া ভাইয়া বলে ডেকে অস্থির করে ফেলা, সব এসে হানা দেয় আখি পল্লবে। সেদিন মোহিত কুমিল্লায় ফিরে যেতে চায়নি। আদনান সাহেবকে দেখেই মোহিত বুঝে গিয়েছিল কিছু একটা হয়েছে। এজন্য মোহিত আংটি বদল শেষ হতেই আদনান ওয়াসিফের কাছে যায়। পাপা, কোনো কিছু না লুকিয়ে সত্যি করে বলো, কি হয়েছে? তোমাকে এমন বিধ্বস্ত অবস্থায় কেন লাগছে? আদনান সাহেব মোহিতের পানে দৃষ্টি ফেলে বললেন, আমার রুমে এসো মোহিত, কথা আছে। মোহিত আদনান সাহেবকে অনুসরণ করে দোতলার দক্ষিণ পাশের রুমটাতে চলে যায়। যেই রুমের বেলকনির সাইজে বিশাল বড়। বেলকনির এক কোণে চেয়ার টেবিল পাতানো। মিসেস তারিন গাছ ফুল প্রিয় মানুষ, বিভিন্ন ইনডোর প্লান্ট এবং ফুলের গাছ দিয়ে বেলকনি সজ্জিত করেছেন। পাশেই একটা ইজি চেয়ার পাতা। আদনান ওয়াসিফ এলোমেলো পায়ে হেঁটেই ইজি চেয়ারে বসে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলেন। বড় করে শ্বাস নিয়ে মোহিতের উদ্দেশ্যে বলেন, শোনো মোহিত, সবসময় মাথায় রাখবে তুমি সৎ, সত্যবাদী, আদর্শ একজন নির্বাহী অফিসারের সন্তান। টাকার লোভে বা ক্ষমতার লোভে পড়ে কখনো কোথাও দালালি করতে যাবে না। এসব কেন বলছো পাপা? বলছি অবশ্যই এর পেছনে কারণ আছে। তোমাকে এই সংসারের হাল ধরতে হবে মোহিত। আমার অবর্তমানে তুমি হবে মুকিত, নামিরা আর তারিনের গার্ডিয়ান। বাবা হিসাবে তোমাকে অনুরোধ নয়, অর্ডার দিচ্ছি আমি। আমার ছেলে মেয়ে আর তারিনকে কখনো কোনো দুঃখ দিতে পারবে না তুমি। তোমাকে হতে হবে শক্ত, ধৈর্যশীল। মনোবল হারালে চলবে না। কি বলেছি তুমি কি বুঝতে পেরেছো? আদনান সাহেব চোখ খুলে হেলান ছেড়ে উঠে বসলেন। মোহিতের পানে দৃষ্টি দিয়ে বলতে লাগলেন, আমার সমস্ত দায়িত্ব আমি তোমার উপরে অর্পণ করলাম। কখনো দায়িত্বের অমর্যাদা করবে না। নামিরার বিয়ে শেষ হতেই কুমিল্লায় ফিরে যাবে তুমি। এখানে যাই হয়ে যাক না কেন, এই বাসায় আসবে না। নামিরা আর সোহাগের জন্য তোমার নাফিজ মামা সকল ব্যবস্থা করে রেখেছেন। আমি চাই তুমি শুধু আমার না হওয়া দায়িত্বগুলো পালন করবে বাধ্য অফিসারের মতো। আমাকে কোনো প্রকার প্রশ্ন করবে না। মোহিত আদনান সাহেবের এমন কাঠিন্য দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেই দিন। যেই বাবা কখনো চোখ গরম করে পর্যন্ত তাকায়নি, সেই বাবা আজ এত কঠিন স্বরে কথা বলছে। আদনান সাহেব আবারও বলতে শুরু করলেন, তোমার মা নরম মনের মানুষ। এমনিতেই তার মনে দুঃখ কষ্টে ভরপুর। কোনো আঘাত সহ্য করতে পারবে না, কখনো তাকে আঘাত দিবে না। আমি থাকি বা না থাকি, তাকে ছোট বাচ্চাদের মতো করে সামলে রাখবে। পরশু নামিনার বিয়ে। বিয়ে শেষ হওয়া মাত্রই ব্যাগপত্র গুছিয়ে চলে যাবে। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বলেই চেয়ার থেকে উঠে শয়ন কক্ষে চলে গেলেন আদনান সাহেব। মোহিত দুয়ে দুয়ে চার মেলাতে পারছে না। একজন ম্যাজিস্ট্রেটকে টেক্কা দিতে পারে এমন মানুষের সংখ্যা খুবই কম। কোনো ঝামেলা হয়েছে এটা নিশ্চিত, কিন্তু ঝামেলাটা কি এমন যে কারোর জান নিয়ে নিবে? সেদিন রাতে মোহিতের আর ঘুম এলো না। খুব ভোরে বিছানা ছাড়লো মোহিত।
নামিরার বিয়ের তেমন কোনো আয়োজনও নেই। মোহিত সারাদিন ভেবে চিন্তেও কোনো সুরাহা করতে পারল না তার বাবার এইসব বলার পেছনের ঘটনার। নামিরার বিয়ে শেষ হতেই মোহিত চলে যেতে ব্যাগপত্র গোছালো। তারিন, মুকিত, নামিরা জোর জবরদস্তি করেও মোহিতের মুখ থেকে কিছুই বের করতে পারল না। তারিন, নামিরা কান্না করে দিল এক প্রকার। তারিন বলে উঠল, তুই না বললি 15 দিনের ছুটিতে এসেছিস, তাহলে এখনই কেন চলে যাচ্ছিস? আরো তো বাকি দিন পড়ে আছে। নামিরা নাক টেনে টেনে বলল, সোহাগকে মানতে পারছিস না দুলাভাই হিসেবে? মুকিত তো মোহিতের ব্যাগ ছাড়ছেই না। মোহিত যদি ছুটিতে থাকতে ফিরে যায় তাহলে মুকিতের লাশের ওপর দিয়ে যেতে হবে। একদিকে বাবার আদেশ, অন্যদিকে পরিবারের আকুতি, সব মিলিয়ে মোহিত মহা ফাসাদে পড়ল যেন। অবশেষে কাজের বাহানা, মিশনের বাহানা দিয়ে ভারাক্রান্ত মন নিয়ে কুমিল্লায় ফিরে আসে মোহিত। যেদিন বাবা ভাইকে হারালো সেদিন মোহিত একদমই কাঁদেনি, কেন জানি কান্না আসেনি। দুর্বল মনের মোহিত এক রাতের ব্যবধানে পাষাণে পরিণত হলো। প্রাণপ্রিয় ভাইয়ের শোক হৃদয়ে পাথরের স্তূপ বসালো। হায় রে অভাগী মা, জীবন তোকে কোনো শান্তিই দিল না। এতদিন বাবা হারানোর শোক, মিথ্যা অপবাদ নিয়ে কাটিয়েছিস, আর এখন সাথে যুক্ত হলো ভালোবাসার স্বামী আর প্রাণপ্রিয় পুত্র হারানোর শোক। মোহিতের বাবা আর মকিতের পোস্টমর্টেম রিপোর্ট নিমিষেই বদলে গেল। পুলিশ মিথ্যা সাক্ষী দিল। রাতের আধারে কে বা কারা মোহিতদের বাড়িতে আগুন ধরিয়ে দিল। সংবাদপত্রের নিউজ হলো, সৎ ম্যাজিস্ট্রেট আদনান ওয়াসিফ পরিবার সমেত আগুনে পুড়ে মারা গিয়েছেন। মোহিত এখনো মিডিয়ার সামনে এসে হা হো করল না। মোহিত ততক্ষণে বুঝে গিয়েছে প্রতিপক্ষ প্রশাসনের বাম হাত। এদেরকে ধরতে হলে আত্মগোপন করাই শ্রেয়। এখনই সামনে আসলে তাকেও শেষ করে দিতে কার্পণ্য করবে না। কিন্তু মোহিত তা কখনোই হতে দিবে না। তার সুখের পরিবারকে যারা এক নিমিষে ছারখার করেছে, একদিন অবশ্যই মোহিত তার চূড়ান্ত হিসাব কষবে। ওপাশের কেউ জানলই না নির্বাহী অফিসার এখানে একজন বারুদ রেখে গিয়েছে, যা সময় সুযোগ বুঝে আপন শক্তিতে জ্বলে উঠবে এবং তাদেরকেও জ্বালাবে। রাতের আধারে পুড়ে যাওয়া নিজের ভবনে এসেছিল মোহিত। আদনান ওয়াসিফ তার নিজস্ব লকার ছিল, সেটার লক মোহিত জানত। টর্চ জেলে কাঙ্ক্ষিত লকারের নিকটে এসে কোড প্রেস করতেই লকটি খুলে যায়। বেরিয়ে এলো বাদামি মলাটের ডায়েরি, একটা পেন ড্রাইভ, কিছু স্থির চিত্র। সোনার হরিণ পাওয়ার মতো করে চকচক করে উঠল মোহিতের চোখ। একজন সেকেন্ড লেফটেন্যান্টের দৌড় আর কতই বা। এখনই প্রতিপক্ষকে জব্দ করা মোক্ষম সময় নয়, সুযোগ বুঝে চাল ফেলতে হবে। অধ্যবসায় আর কঠিন পরিশ্রমে নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে খুব দ্রুতই লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন থেকে মেজরে পরিণত হলো মোহিত। নিজের মামার পাওয়ার কাজে লাগিয়ে ঢাকায় এসে স্থানটা পোক্ত করলো। বড় বড় অফিসারদের হাত করতে যা যা দরকার তাই করে তাদের খুশি করে ব্রিগেডিয়ার জেনারেলের চোখের মধ্যমণি পর্যন্ত হয়ে গেল মোহিত। মামার পরিচয় জানলে মানুষ তাকে আর তার মামাকে অন্য চোখে দেখবে। তখন মোহিতের কঠিন পরিশ্রম তাদের চোখে পড়বে না। মোহিতের কষ্টে অর্জিত ফল চলে যাবে মামার ক্রেডিটে। শুধু তাই নয়, মামাও বিপদে পড়বে, ডিপার্টমেন্টে মামাকে হেনস্থা করবে। এমনটি বুদ্ধিদীপ্ত মোহিত কখনোই হতে দিবেন না। শক্ত মনের অধিকারী মোহিত ভুলে গেল মেজর জেনারেল তার মামা। নাফিজ মাহমুদ আরো দুটো মেজরের মতো তারও স্যার। সবাই তাকে স্যার ডাকতে পারলে সেও পারবে। নামিরার সাথে খুব কম যোগাযোগ করে। নামিরার কান্নাকাটিতে বুকের বাঁ পাশে সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়, যা মোহিত হতে দিতে চায় না। সোহাগের সাথে প্রতিনিয়ত যোগাযোগ আছে তার। সোহাগ তার বোনকে ভালো রাখবে, এখনো রাখছে, সেই নিশ্চয়তায় শান্তিতে শ্বাস নেয় মোহিত। মাকে আগলে রেখেছে মোহিত, ছোট নবজাতক কেড়ে নেয়। যে মা ওঠে না, খায় না, কথা বলে না, যার শুধু শ্বাসটাই চলে। সকল ভাবনা ভাবতে ভাবতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মোহিতের চোখের কার্নিশ বেয়ে। বাবাকে দেওয়া কথা মোহিত রাখতে পারছে না। দিনে দিনে মনোবল হারিয়ে যাচ্ছে। মনটাকে শক্ত করা দরকার। রাত 3:27 490 বারের মতো আজকেও বাবার লেখা বাদামি মলাটের ডায়েরিটা মোহিত খুলে বসেছে। মনোবল শক্ত করতে ম্যাজিস্ট্রেটের মতো কাজ করে তার বাবার লেখাগুলো।
যতবারে মোহিত মনোবল হারাতে বসেছে ততবারই তার বাবার এই ডায়েরি তাকে সাহস জুগিয়েছে। মোহিত প্রথম পৃষ্ঠা বের করলো। তাতে টানা টানা অক্ষরে লেখা, আমার ২৬ বছরের চাকরির জীবনে আমি কখনো অসাধু উপায় অবলম্বন করিনি। কখনো আমি আমার পেশার উপরে কলঙ্কের কালি লাগতে দেইনি। আমার সন্তানরা কখনো আমার জন্য মানুষের সামনে মাথা নত করবে না। তারা মাথা উঁচু করে বাঁচবে। আমার স্ত্রীর কাছে আমি যেমন আদর্শ স্বামী হয়ে আছি, মৃত্যুর পরেও এমনটাই থাকতে চাই। পরের পৃষ্ঠা উল্টালো মোহিত। সাল ২০১৮, ১৭ই মে। আমার আদরের পুত্র মোহিত সেকেন্ড লেফটেন্যান্ট হয়েছে। ছেলে দেশের জন্য নিজেকে নিয়োজিত করছে। এর চেয়ে সুখের আর কি বা হতে পারে। আমি জানি মোহিত আমার সকল স্বপ্ন পূরণ করবে। আমার প্রাণ প্রিয় মোহিত, বাবার সকল দোয়া আর ভালোবাসা তোমার জন্য। জুনের ৩। ভেবেছিলাম নামিরাকে বিয়ে দিয়ে চিন্তামুক্ত হব, কিন্তু ভাগ্য সহায় হবে কি। আমি কুচক্রী কিছু লোকের খারাপ পরিকল্পনার মধ্যে ঢুকে গেছি। আমার জন্য তাদের গোপন তথ্য ফাঁস হবার উপক্রম হয়েছে। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে সহ আমার স্ত্রী সন্তানকে তারা পৃথিবী থেকে সরিয়ে দেবে। আমি যদি সাক্ষী না দেই তাহলে সবাই ভালোভাবে বেঁচে থাকবে, কিন্তু আমিও একজন বাবা। যাদেরকে এইভাবে পাচার করে দেওয়া হচ্ছে তাদেরও পরিবার আছে, মা আছে, বাবা আছে। নামিরা, মোহিত, মুকিতের জন্য আমার যেমন চিন্তায় জান বেরিয়ে যায়, তাদের জন্যও তেমনই হচ্ছে। আমাকে যদি আমার জান কোরবান দিতে হয় দেব, তবুও কোনো বাবা মায়ের বুক খালি হতে দিব না। জুনের ৭। মনের সাথে যুদ্ধ করে বহু ভেবেচিন্তে দেখেছিলাম আমি কোনোভাবেই আমার চরিত্রে দাগ লাগাতে পারবো না। আমি নিজের জীবন বিসর্জন দেব, সেই ভাবনা ভেবে ফেলেছি। কাল আমার আদরের একমাত্র মেয়ে নামিরা মেহেজাবিনের বিয়ে। আমার অনেক আনন্দিত হবার কথা, কিন্তু আমার ভয় হচ্ছে আমার স্ত্রীর সন্তানকে শেষ রক্ষা করতে পারবো তো। জুনের ১৫। মোহিত আমাকে কথা দিয়েছে ও সব সামলে নেবে। মোহিতের প্রতি আমার আস্থা শতভাগ। মোহিতকে পারতেই হবে। আমি কখনো কারোর ওপর অবিচার জুলুম করিনি। আল্লাহই আমার সন্তানের জন্য যথেষ্ট। তিনি অবশ্যই আমার স্ত্রীর সন্তানকে রক্ষা করবেন। মোহিত, তুমি যদি কখনো এই ডায়েরি পাও, ভেবে নিবে বাবার পক্ষ থেকে তোমার মনোবল বৃদ্ধির মেডিসিন এটা। পাপার সকল দোয়া আর গভীর হৃদয়ের ভালোবাসা তোমার জন্য। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, হয়তো কিছুই পূরণ হবে না। যখন তুমি এই লেখাগুলো পড়ছো, পাপা হয়তো তখন তোমার থেকে অনেক দূরে। তোমার জন্য আমার না হওয়া কিছু কাজ ফেলে যাচ্ছি। যদি বড় কোনো অফিসার হও তাহলে বদলা নিও, আর যদি ভীতু কাপুরুষ হও তবে জেনে নেবে তোমার বাবাকে কেউ সততার জন্য খুন করেছে। নিজেকে ওইভাবে গড়ে তুলবে মোহিত, যেভাবে গড়লে পাপার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। কখনো অন্যের নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করবে না। কোনো সাহায্যের প্রয়োজন পড়লে তোমার মামা নাফিজের কাছে চাইবে। নাফিজ আমাকে কথা দিয়েছে তোমাদেরকে দেখে রাখবে, কিন্তু অনুরোধ থাকবে কারোর কাছ থেকে সাহায্য নিতে গিয়ে তাকেই আবার বিপদে ফেলবে না। তোমাকে অনেক বড় হতে হবে মোহিত, বড় অফিসার হতে হবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। নিজের শ্রম আর মেধা খাটিয়ে সব সময় সবকিছু অর্জন করবে। সততার পুরস্কার কত বড় হয় জানোই তো। মোহিত, নরম মনের মানুষগুলো এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট পায়। যাকে মানুষ নরম পায় তার পেছনেই লেগে থাকে। একটা কথা জানো তো, শক্তের ভক্ত নরমের জম। এমন ভাবেই বিকশিত করবে নিজেকে যেন ভক্তিটাই তোমার ঝোলাতে থাকে, আর অন্যের জন্য নিজের জমে পরিণত হও। পাপা, অনেক কথা বলে ফেলেছি। হাতের সময় খুবই কম, কিছু দায়িত্ব আছে, এগুলো কমপ্লিট করতে হবে। আমার আদর্শে বেঁচে থাকো মোহিত। শুধু মনে আফসোস তোমাদের পুরোপুরি গুছিয়ে যেতে পারলাম না। এমন অভাগা পিতা আমি। ভালো থেকো আদরের মোহিত। ডায়েরিটাতে আর কিছু লেখা নেই, বাকি সব সাদা পাতা। ফজরের আজান হচ্ছে চারপাশে। অশ্রুসিক্ত নয়নে মোহিত ডায়েরিটা বন্ধ করে লকারে আবারও পুরে রাখলো। হাত মুখ ধুয়ে অজু করে মোহিত নামাজে দাঁড়ালো। তনুজা সকাল সকাল সব কাজ রেডি করছে দ্রুত। আজ সে নিজে যাবে মোহিতের মাকে এই বাড়িতে আনতে। প্রফেসর ফোন করে জানিয়েছেন মিসেস তারিনের জ্ঞান ফিরেছে। ওনাকে একা একা রাখার চাইতে বেশি মানুষের মধ্যে হাসি খুশি রাখলে ওনার জন্য ভালো হবে।
স্বর্গকে নিয়ে মিসেস তনুজা বেরিয়ে গেলেন নাফিজ মাহমুদের বাংলো থেকে। স্বর্গ আর তার মা দাঁড়িয়ে আছে কাঙ্ক্ষিত কেবিনের দরজার সামনে। দরজা ঠেলে ভেতরে ঢুকে মোহিতকে দেখা গেল মায়ের সাথে টুকটাক কথা বলছে আর হাসছে। মোহিতকে হাসলে এত সুন্দর লাগে ভেবেই স্বর্গের মনে আনন্দের সৃষ্টি হলো। এই তো, মোহিত আজকে মন থেকে হাসছে। হঠাৎ তনুজাকে দেখে দাঁড়িয়ে যায় মোহিত, সালাম দিয়ে প্রশ্ন করে, ম্যাডাম, আপনি এখানে? তনুজা হু হু করে আঁচলে মুখ গুজে কেঁদে ওঠেন। থাবড়িয়ে গালের খাল তুলে ফেলবো ফাজিল ছেলে। আমি তোর ম্যাডাম নই, আমি তোর মামি। আমাদের এতই পর ভাবলেন আপা? আপনার দুঃসময়ে আমাদের সাথে নিলেন না? কষ্টগুলো ভাগাভাগি করে নিলে ব্যথা কম অনুভূত হয়। এটা কেন বুঝলেন না আপা? তনুজা তারিনকে হাত জড়িয়ে ধরে কেঁদে কেঁদে আরো নানান অভিযোগ জানালেন। জানেন আপা, আপনার ছেলেটা একটা পাষাণ। 4 বছর ধরে এখানে আছে, অথচ কোনোদিনও পরিচয় দেয়নি সে নাফিজের ভাগ্নে। আর আপনি আপনি কিভাবে আপনার ভাইকে প্রতিশ্রুতিবদ্ধ করলেন যাতে কোনোদিনও আপনি না বলা পর্যন্ত আপনাদের পরিচয় আমাদের না জানায়? পৃথিবীতে কেউ অশুভ, অপয়া, অভিশপ্ত নয় আপা। বড় কথা, আমরা সবাই মানুষ। আল্লাহ মানুষের ভাগ্য তার জন্মের বহু আগেই লিখে রেখেছেন। আপনি কারোর সংস্পর্শে গেলেই তার অকল্যাণ হবে, এসব ভুল ধারণা আপা। আপনার কোনো কথাই আর শুনবো না আমি। আপনি এখন আমার সাথে চলুন। বলে তারিনের ব্যাগপত্র গোছাতে উদ্যত হলো তনুজা। কাপা কাপা হাতে মিসেস তারিন তনুজার হাত আঁকড়ে ধরে তনুজার চোখের অশ্রু মুছিয়ে দিয়ে বলে উঠলেন, নাফিস কখনো ভুল করতে পারে না। আমার ভাইকে আমি চিনি। আমি জানতাম ও সমাজদার কাউকেই জীবন সঙ্গী করবে, যে ওকে দেখেই ওর মনটা পড়ে ফেলবে। আজ অনেক অনেক আত্মতৃপ্তি পেলাম তোমাকে দেখে তনুজা। নাফিজের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। তোমাকে দেখার লোভ আমার বহু আগে থেকেই। আমার মনের ভ্রান্ত ধারণার জন্য আর সাহস পাইনি। মাফ করবে আমাকে। আমি অবশ্যই যাব তোমার সাথে তনুজা। আর মোহিতকে বকে দেব কেন ও পরিচয় গোপন করেছে তার জন্য। দরজায় দাঁড়িয়ে নাফিজ মাহমুদ সবকিছু শুনছিলেন। নিজের বোনকে কত বছর পর এমন সাবলীল কথা বলতে শুনলেন। হিসেব করে গুনে গুনে বের করলেন নাফিজ মাহমুদ। চোখের অশ্রু মুছে তারিনের বেডের কাছে এগিয়ে গেলেন। আপা, তুই 33 বছর 3 মাস 6 দিন পর আবারও আমার আগের আপার মতো করে কথা বললি। আমি খুশিতে কথা বলতে পারছি না আপা। আমার এত খুশি কেন লাগছে আপা? বলেই হাঁটু মুড়ে তারিনের বেডের পাশে বসে অঝরে কাঁদলেন নাফিজ মাহমুদ। মোহিতের চোখ ঝাপসা হয়ে গেল। তার মা আবারও আগের মতো করে কথা বলছে। মা আবার হাঁটবে, চলবে, মোহিতের কান টানবে। সুখ কি সত্যি আবার ধরা দিতে চাচ্ছে? এই আবেগ ঘন মুহূর্তে স্বর্গ একটু বেশি আবেগী হয়ে গেল। ভুলে গেল সে একজন আর্মি ডক্টর। ভেবে করে সকলের সাথে তাল মিলিয়ে কেঁদে উঠল। তুমি খুব খারাপ ফুপি, খুব খারাপ। তুমি তোমার সাথে সাথে সবাইকে কষ্ট দিয়েছো। তোমাকে শাস্তি পেতেই হবে ফুপি। মিসেস তারিন স্বর্গের গালে, মুখে, কপালে চুমু খেয়ে স্মিত হেসে ফ্যাঁসফেঁসে কণ্ঠে বলে উঠল, কি শাস্তি দেবে তুমি আমাকে আম্মা? যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। সুখকেও খবর দেওয়া হয়েছিল। সে মাত্রই এসে শাস্তির কথাটা শুনল প্রথমে। অমনি ভরা কেবিনে ফুরফুরে মেজাজে বলে উঠল, তোমার ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে দাও ফুপি। তোমার আর তোমার ছেলের যাবজ্জীবন শাস্তি ভোগ করা হয়ে যাবে। তনুজা ছেলের দিকে চোখ গরম করে তাকালেন। ফাজিল কোথাকার, সব জায়গায় একই আচরণ। কোথায় কি বলতে হয় শিখিসনি? মোহিত আর স্বর্গ কোথায় পালালে কেউ খুঁজে পাবে না আর কোনোদিনও। মনে মনে সেই জায়গাটাই খুঁজছে আর সুখের 14 গোষ্ঠীর শ্রাদ্ধ করে ফেলেছে। এমন সময় কেবিনে একজন নার্স আর প্রফেসর সরোয়ার জাহান প্রবেশ করলেন। অনেকদিন পর আপনাদের সবাইকে খুশি হতে দেখে ভালো লাগছে নাফিজ সাহেব। আপনারা সবাই চেষ্টা করলেই ওনার জীবন আগের মতো সুন্দর স্বাভাবিক হবে। কি কি করতে হবে সব আমি প্রেসক্রিপশনে লিখে দিয়েছি। আপনাদের চেষ্টায় যাতে কোনো ত্রুটি না থাকে। আর 2 মাস পর পর আমার ফলো আপে নিয়ে আসবেন। আজকে ওনাকে আপনারা নিয়ে যেতে পারবেন। আর মেজর মোহিত, আপনার মায়ের সঙ্গে সব সময় থাকবে এমন একজন মানুষ লাগবে, যার সাথে সে কমফোর্টলি সব শেয়ার করতে পারবে, হাসবে, কাঁদবে, সারাদিন কথা বলবে, এভরিথিং। আশা করি বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। বলেই চোখ টিপলেন মেজর মোহিতের উদ্দেশ্যে এই প্রবীণ প্রফেসর। দেওয়ালে টানানো
বৃত্তাকার ঘড়ির ঘন্টা মিনিট সেকেন্ডের কাঁটা 12টার ঘরে পৌঁছালো। মাত্রই ঢং ঢং করে বিকট আওয়াজ তুলল। নিস্তব্ধ নিশীথে শব্দটা বড়ই ভয়ঙ্কর শোনাচ্ছে। জড়বস্তু হলেও প্রযুক্তির ছোঁয়ায় তার মধ্যে কৃত্রিম প্রাণের সঞ্চার হয়েছে। সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি কেউ ভালো কাজে ব্যবহার করেছে, কেউ খারাপ কাজে। কিছু মানুষ চেষ্টা করে পৃথিবীতে কিভাবে কিভাবে উন্নয়নমূলক কাজ করা যাবে। কিছু মানুষের প্রচেষ্টা আবারও ভিন্ন, তাদের কাজই হচ্ছে ভালো কাজ ভেস্তে দিয়ে খারাপ কিছু করা। তেমনি ধাঁচের মানুষের মধ্যে রয়েছে আশরাফ চৌধুরী। ইজি চেয়ারে বসে বসে নিজের জীবনের ছক আঁকছেন 60 বছর বয়সের এই প্রবীণ। তার নিজের অনুধাবন তাকে বলছে সে একজন নিকৃষ্ট খারাপ মানুষ, অথচ তার বাহিরের সত্তা তাকে সব খারাপ কাজ থেকে বিরত ফিরতে বাধা দেয়। সবই টাকার খেলা। এই নশ্বর দুনিয়াতে টাকা না থাকলে সম্মান, ক্ষমতা, প্রাচুর্য কোথা থেকে আসবে? এই জন্যই তো নিজের একমাত্র সন্তানকেও গড়েছেন নিজের আদলে। কেউ তো আর চিরস্থায়ী নয় এই ভুবনে। সে মারা গেলে তার অস্তিত্ব কে টিকিয়ে রাখবে? ওই পারে কে কোন হালে রয়েছে সেই খবর কেউ রাখবে না। তাই আমোদ ফুর্তি, সুখ ভোগ, অপকর্ম এই দুনিয়াতে একটু করলে ক্ষতি কি? কেউ তো আর জানছে না আমি এইসব করে বেড়াচ্ছি। দিনে সমাজ সেবা চলছে পুরো দমে, আর রাতে বলেই খ্যাক খ্যাক করে হেসে উঠল আশরাফ চৌধুরী। দিনে আমি বিশিষ্ট সমাজ সেবক, গরিবের বন্ধু, নির্লোভ সাধারণ জীবন যাপনকারী আশরাফ চৌধুরী। আর রাতে আবারও বিদঘুটে হাসি এসে অয়নের গ্লাস 3 আঙ্গুলের সহিত ধরে চলে গেলেন আয়নার সামনে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নকল চুল আর গোঁফ লাগিয়ে হো হো করে হেসে উঠলেন। তোমাকে কেউ কোনোদিনও খুঁজে বের করতে পারবে না আহমেদ খান, কেউ না। বলেই রাগে অয়নের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারলেন। টাইলসের সংস্পর্শে এসে খান খান হয়ে চুরমার হয়ে গেল ছোট্ট গ্লাসটি। রাগ যেন তার সপ্তম আকাশ ছুঁল। দাঁতের সাথে দাঁত পিষে চোখ বড় বড় করে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, আমার পেছনে লাগার ফল হাড়ে হাড়ে টের পাইয়ে ছেড়ে দিব মেজর, যেমন দিয়েছিলাম ওই ম্যাজিস্ট্রেটকে। পুরো ফ্যামিলি শেষ করে দিয়েছি এক তুড়িতে। তুমি তো সেদিনের ছোকরা। আজকে স্বর্গের অফ ডে। ডিউটি আর বাসা, ডিউটি আর বাসা করতে করতেই শরীর জং ধরে গেছে যেন। এই জন্য সে ঠিক করেছে আজকে বাইরে ঘুরতে যাবে। ঘুরে বেড়ানোর জন্য হোক বা মন ভালো করার জন্য হোক, স্বর্গ মনে করে শপিং এর চাইতে ভালো উপায় আর কিছুই হতে পারে না। তনুজাকে নিয়ে আগে সব জায়গায় যেত স্বর্গ। ফুপি আছে বলে মা একটু ব্যস্ত, তাই নিজেই রেডি হতে হতে পিউকে কল করলো। পিউ জানিয়েছে ক্যাপ্টেন সৌমের সাথে আজকে তার ডেট আছে, তাই সে যেতে পারবে না। অগত্যা মন খারাপ না করে নিজেই চলে গেল শপিং করতে। বাইরে বের হয়ে অদ্ভুত এক শখ জাগলো তার মনে। সে আজ কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ব্র্যান্ডের দোকান থেকে কিছু কিনবে না। সাধারণ মানুষের মতো করে নিউ মার্কেট থেকে দামাদামি করে কেনাকাটা করবে। যেহেতু অনেকদিন পর সে বাইরে এসেছে, তাই সে তার নিজের মতো করে সময় কাটাবে। যেই ভাবনা সেই কাজ। গাড়ি না নিয়েই সে চলে গেল রাস্তায়। ট্যাক্সি ক্যাব নিয়ে যাত্রা শুরু করলো গন্তব্য নিউ মার্কেট। বোকা স্বর্গ বুঝতেই পারলো না সে কত বড় একটা বোকামি করে ফেললো। একজোড়া বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ তাকে অনুসরণ করে চললো, মুখে ক্রু হাসি নিয়ে। গাড়ি থেকে নেমে তনুজাকে স্বর্গ কল করে জানায় সে নিউ মার্কেটে এসেছে, সন্ধ্যার আগেই বাসায় ফিরবে। মেয়ের উপরে ভরসা আছে তনুজার, তাই সে অতটা ঘাটালো না। যেই মেয়ে শুটিং, সেলফ প্রোটেক্টিং জানে, তাকে নিয়ে আবার দুশ্চিন্তা কিসের? আস্তে আস্তে ভিড়ের মাঝে ঢুকতে লাগলো স্বর্গ। পেছনের ব্যক্তি আর 2 কদম এগোতেই ধরে ফেলতে পারবে স্বর্গকে। কিন্তু না, এটা উপযুক্ত সময় নয়, আর একটু ভিড় প্রয়োজন। যেই ভাবা সেই কাজ। রুমালে ক্লোফর্ম স্প্রে করে স্বর্গ যেই ভিড়ের মধ্যে ঢুকে গেল, অমনি নাকে রুমাল চেপে ধরলো। ছিমছাম গড়নের হালকা পাতলা স্বর্গ নেতিয়ে পড়লো আগন্তুকের বাহুতে। কায়দা করে বুকে জড়িয়ে সন্তর্পণে ভিড় থেকে বেরিয়ে নিজের ব্র্যান্ডের মার্সিডিজ গাড়িতে তুলে ফেললো। বিজয় এবার তার। রেস্টুরেন্টে বসে আছে পিউ আর সৌম্য। এই রেস্টুরেন্টের পুরো রুফটপ রিজার্ভ করেছে সৌম্য। দুজন ছেলে মেয়ে বসে থাকবে, কেউ ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবে, এটা সৌম্যের পছন্দ না। আর সে পিউকে
কোনো প্রকার অস্বস্তিতে ফেলতে চায় না। মৃদু শব্দে সফট মিউজিক বাজছে, সাথে রয়েছে রং বেরঙের লাইটিং এর ব্যবস্থা, মৃদুমন্দ বাতাস, সব মিলিয়ে রোমাঞ্চকর এক অনুভূতি। প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে শুধু লাভ ইউ বা আপনাকে আমি পছন্দ করি, ভালোবাসি এইসব বললেই ভালোবাসা হয়, সেই ধারণা ভুল প্রমাণিত করেছে এই জুটি। দেখা সাক্ষাতে কখন যে দুজন দুজনার জন্য আকুল করা টান অনুভব করেছে কেউই জানে না, শুধু জানে তারা ভালোবেসেছে। বুক পকেটে হাত দিয়ে সৌম্য একটি বাক্স বের করে আনে, সেটা পিউয়ের হাতে দিয়ে বলে, আমার পক্ষ থেকে অতি ছোট্ট একটা গিফট আপনার জন্য পিউনাজ। পিউ আবেশে লজ্জায় হাত বাড়িয়ে সেই বাক্সটা গ্রহণ করে। খুলে দেখুন পিউনাজ, কি আছে এতে। পিউ পাগল করা হাসি উপহার দিয়ে বাক্সটা খুলে একটি ডায়মন্ডের পেন্ডেন্ট দেখতে পায়। খুশিতে ঠোঁট জোড়া প্রসারিত করে বলে ওঠে, অনেক সুন্দর, এটা পছন্দ হয়েছে খুব। পিউয়ের খুশি মাখা মুখ সৌম্যের বুকে হাতুড়ি পেটায়। কে বলেছে এই মেয়েকে এত সুন্দর হতে? এ তো দিল মেরে একেবারে চাক্কু লাগানো হাসি। সৌম্য, তুই নির্ঘাত মরে যাবি দেখিস। পিউ সৌম্যের মুখের সামনে তুড়ি বাজিয়ে সৌম্যর হুঁশ ফেরায়। কি দেখছেন এমন করে? আপনাকে পিউনাজ। সৌম্যের সাবলীল উত্তর। পিউয়ের দিকে তাকিয়ে সৌম্য অনুরোধের সুরে বলে ওঠে, আমি কি পেন্ডেন্টটা আপনার গলায় পরিয়ে দিতে পারি পিউনাজ? পিউ চোখটা বন্ধ করে সৌম্যের হাতে বাক্সটা তুলে দেয়। আজকের সন্ধ্যাটা সৌম্যের কাছে মোহনীয় লাগছে। প্রেম ভালোবাসা মনে হয় এমনই হয়, সবকিছু নতুন আর মোহনীয় লাগে। সৌম্য পিউয়ের হাত থেকে পেন্ডেন্টটা নিয়ে পিউয়ের পিঠের ঝলমলে চুলগুলো সরায়। পিউয়ের চুলের মাতাল করা ঘ্রাণে সৌম্যের বুকে উথাল পাথাল ঢেউয়ের প্রবাহ হয়। সৌম্যের ছোঁয়ায় পিউ কেঁপে ওঠে। এ কেমন শিহরণ জাগানো অনুভূতি! সৌম্যের মতো ড্যাসিং, স্মার্ট, লম্বা, মোহনীয় পুরুষ পেয়ে পিউয়ের কাছে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। এই সুদর্শন পুরুষটিকে একান্তই তার। সৌম্যের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে পিউয়ের পিঠে। পিউ আর সহ্য করতে পারল না। সামনে ফিরে সৌম্যকে শক্ত করে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে ফেলল। ঘড়িতে সময় রাত 8:40। এতক্ষণ তনুজা স্বাভাবিক থাকলেও এখন আর থাকতে পারছে না। না মেয়েটাকে বাসায় ফিরছে না, না ফোনে পাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে কলিং বেলের আওয়াজ হলো। তনুজা দৌড়ে দরজাটা খুলতে গেলেন। ভেবেছেন স্বর্গ এসেছেন, কিন্তু দরজা খুলে মোহিতকে দেখতে পেলেন। ভদ্রতা সূচক হেসে ভেতরে প্রবেশ করতে বললেন মোহিতকে। মামির এমন রূপ দেখে বুদ্ধিমান মোহিত বুঝে ফেলেন কিছু একটা হয়েছে। তনুজা ভাবছে নাফিজ মাহমুদ বাসায় এলে কি জবাব দেবেন তিনি। চিন্তায় তার মাথা কাজ করা বন্ধ করে দিল। মোহিত বিনীত সুরে জানতে চাইল, কি হয়েছে মামি? তনুজা বাচ্চাদের মতো করে কেঁদে উঠল। মোহিত ঘাবড়ে গিয়ে আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে মামি, খুলে বলুন। স্বর্গ। কি হয়েছে স্বর্গের? স্বর্গ বাসা থেকে শপিং এ যাবার নাম করে সেই 4টার সময় বের হয়েছে, এখন 9টা বাজতে চললো। মেয়েটা ফিরছে না, ফোনেও পাওয়া যাচ্ছে না। কথাটা শ্রবণ এনপিএতে পৌঁছানো মাত্রই মুহূর্তের পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, হয়তো এখনই এসে পড়বে। না বাবা, ও বলেছে সন্ধ্যা 7টার মধ্যে ফিরবে, আর ও সন্ধ্যার পর কখনো বাইরে থাকে না। উদ্বিগ্নের সহিত মোহিত জানতে চাইল, কোথায় গিয়েছে শপিং এ? তনুজা কেঁদে উত্তর দিল, নিউ মার্কেট। আহিয়ানের কথা মনে পড়তে বুকটা ধক করে উঠল মোহিতের। আমি দেখছি, চিন্তা করবেন না মামি, বলেই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। জিপে উঠে বসে সৌম্যকে কল করলো। সৌম্যের কাছে ব্যক্তিগত বিষয় এক পাশে আর ডিউটি আরেক পাশে। কেবলই দুইজন ডিনার ডিক করতে স্টার্ট করেছে। হঠাৎই ফোনের রিংটোনটা বেজে উঠল। তড়িৎ গতিতে তার রিসিভ করে বলে উঠল, জি স্যার। ওপার পাশ থেকে কি বলল পিউ তা শুনতে পেল না। সৌম্য আবারও বলে উঠল, জি স্যার। পিউ দ্রুত খাবার শেষ করুন, আমাদেরকে যেতে হবে। পিউ কিছু জিজ্ঞাসা করার আগেই সৌম্য বলে উঠল, স্বর্গ ম্যামকে পাওয়া যাচ্ছে না, আমি মেজরের সাথে বের হব। আপনার বাসার ঠিকানা বলুন দ্রুত। পিউর বাসার রেস্টুরেন্ট থেকে বেশি দূরে নয়, সৌম্য যাবার পথেই ওকে নামিয়ে দিতে পারবে। দেরি না করে দুজনেই দ্রুত বিলটা মিটিয়ে বেরিয়ে যায়। পিউকে নামিয়ে সৌম্য মোহিতকে কল করে, স্যার আমি অপেক্ষা করছি, আপনি আসুন। ক্যাপ্টেন একটা নাম্বার দিচ্ছি, ট্র্যাক করার চেষ্টা করবে কোথায় আছে।
এইসব কুটকাচালি বিষয়ে সৌম্য খুব এক্সপার্ট, কিন্তু ডিপার্টমেন্ট সৌম্যের এই গুণ জানে না। জানলে নির্ঘাত এই ভাইপার স্কোয়াড থেকে সাইবার সিকিউরিটিতে ঢুকিয়ে দেবে। নাফিজ মাহমুদ ডিপার্টমেন্টে জানিয়ে দিলেন কেউ তার মেয়েকে অপহরণ করেছে। ডিপার্টমেন্ট থেকে পুলিশ ইউনিট মুহূর্তেই ছড়িয়ে পড়ল সারা শহর। মোহিত মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, এটা যদি আহিয়ান হয় সে ডিরেক্ট শুট করে দিবে। কিছুতেই মোহিতের বোনা জাল থেকে বের হতে দেবে না আহিয়ানকে। এবার সাবধান তনুজা, যাবার আগে বারবার হুঁশিয়ারি দিয়ে গেলাম আপা যাতে এই বিষয়ে কিছুই না জানে। আপার কন্ডিশন তোমার অজানা নয়, তোমাকে আপার সামনে শক্ত থাকতে হবে। যদিও মা হিসাবে এটা তোমার জন্য অনেক কষ্টের, আতঙ্কের, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে এখন। আপা যদি একবারও শক্ত হয় তাহলে অবস্থা কতটা ভয়াবহ হবে আন্দাজ করতে পারবে না। তাই অনুরোধ করছি, আপা স্বর্গের বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে বলবে জরুরি মিশনে ঢাকার বাহিরে গেছে, আর বলবে চিন্তার কোনো কারণ নেই, মোহিতের সাথে আছে। বলেই মাথায় আর্মি ক্যাপ পরে গটগট পায়ে বেরিয়ে গেলেন নাফিজ মাহমুদ। নরম তুলতুলে বিছানায় এলোমেলো হয়ে পড়ে রয়েছে স্বর্গ। এই দুনিয়াতে কি হচ্ছে সেই বিষয়ে তার ধারণা নেই। বেভোর ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে সেই রূপকথার রাজকুমারীদের মতো করে, যেই ঘুম রাজকুমার না এলে ভাঙবে না। কিন্তু কোথায় আছে সেই রাজকুমার? সে কি পৃথ্বীরাজের ঘোড়া নিয়ে স্বর্গকে উদ্ধার করতে আসবে এই রাক্ষসপুরী থেকে? ক্যাপ্টেন সৌম্য কিছু খোঁজ লাগাতে পারলে? কাতর কণ্ঠে জিজ্ঞাসা করলো মোহিত। স্যার, লোকেশন চিটাগাং হাইয়ের নির্দেশ করছে। মোহিত কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ে। সারা শহর তন্ন তন্ন করে খুঁজেও আর্মির স্পেশাল পুলিশ ইউনিট নাফিজ সাহেবের মেয়ের কোনো হদিশ পেল না। আর্মি হেডকোয়ার্টারেও বোর্ড মিটিং বসানো হলো। কোনো মুক্তিপণ দাবির উদ্দেশ্যে মেজর জেনারেলের মেয়েকে কেউ কিডন্যাপ করলে উদ্ধার অভিযান চালানোর সময় কিডন্যাপকারীকে সরাসরি শুট করার অর্ডার দিলেন আর্মির জেনারেল বেঞ্জামিন রিয়াজি। মোহিত তার স্পেশাল ভাইপার স্কোয়াড্রন টিম নিয়ে হেলিকপ্টারে করে চিটাগাংয়ের দিকে ছুটল। সাথে আরো দুটো হেলিকপ্টার তাদেরকে অনুসরণ করে ছুটতে লাগলো। দীর্ঘ 5 ঘন্টা জার্নি শেষ করে ক্যাম্পিং কারটি নিজের এক সহযোগীর কাছে হস্তান্তর করে নির্দেশ দিল, জাহাজে গাড়িটি ঢুকিয়ে জাহাজ ছাড়বার ব্যবস্থা করো কুইকলি। ঘুটঘুটে রাতের আধারে নিজের প্রাইভেট শিপ ডেড শৌলের স্বর্গকে শুইয়ে দিল আগন্তুক। আশেপাশে কেউ এই বিষয়ে কোনো খবর রাখলো না। এবার আর কেউ তাদের নাগাল পাবে না। মেজর মোহিতকে আচ্ছা জব্দ করা গেল ভেবেই হো হো করে হেসে উঠল। সমস্ত শহরের সিসিটিভি ফুটেজ চেক করে এক অদ্ভুত ধরনের গাড়ির সন্ধান পেল পুলিশ ইউনিট, যা বিদেশে অ্যাভেলেবেল কিন্তু বাংলাদেশে নয়। গাড়িটির স্পিড অন্যান্য গাড়ির চেয়ে দ্বিগুণ। সন্দেহের জাল বুনল তাদের মনে। আরো বেশি সন্দেহ পোক্ত হলো যখন দেখা গেল প্রত্যেকটি ট্রাফিক সিগন্যাল সেই গাড়ির চালক ব্রেক করেছে। গাড়িটি চিটাগাংয়ের দিকে যাচ্ছে। গাড়ির নাম্বার প্লেটও বাংলাদেশের নয়। দ্রুত পুলিশ ফোর্স হেলিকপ্টার নিয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাত্রা করলো। চিটাগাং বন্দরে এসে হেলিকপ্টার থেকে রশি ফেলল মোহিত। একে একে দড়ি বেয়ে নেমে এলো মোহিত, সৌম্য, মেজর আদ্রিয়ান, আহিয়াজ, লেফটেন্যান্ট মিরাজ কাইসার। দ্রুত ঝাঁপিয়ে পড়ল বন্দরের নরম বালুতে। আশেপাশে তাকিয়ে গান পয়েন্ট করলো তারা, কিন্তু সন্দেহজনক কিছুই দেখা গেল না। হঠাৎই মোহিত সমুদ্রের দিকে খেয়াল করে দেখতে পেল একটি জাহাজ ভো ভো শব্দ করে সমুদ্রের আধারে মিলিয়ে গেল। মোহিতের পায়ের রক্ত মাথায় ছলকে উঠল। আরো দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হলো এর শেষ দেখে ছাড়বে মোহিত। মেজর জেনারেল নাফিজ মাহমুদ বারবার কপাল স্লাইড করছেন 2 আঙ্গুলের সহিত। মেয়েটার এই 24 বছরের জীবদ্দশায় কখনো একা ছাড়েননি তিনি। এত বড় মেডিকেল কলেজে পড়া মেয়েকেও হাতে করে কলেজের সামনে রেখে এসেছেন তিনি। সেই মেয়ে আজ কার না কার হাতে পড়েছে। স্বর্গের ভয়ার্ত চেহারা মনে করে নাফিজ মাহমুদের বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলেন। স্বর্গকে কিডন্যাপ কে করতে পারে তা মোহিত নাফিজ মাহমুদকে জানিয়েছেন। শুধু তাই নয়, ছেলেটি কি পরিমাণ দুর্ধর্ষ সেটার প্রমাণ নাফিজ নিজেই। ব্রিগেডিয়ার জেনারেলের মেয়ের বিয়ের দিনই মোহিত নাফিজ সাহেবকে সবকিছু খুলে বলেছেন। সাবধান হবার আগেই যে এমন একটা ঘটনা ঘটে যাবে তা ঘুণ অক্ষরেও টের পাননি নাফিজ মাহমুদ। বাসায় সুখ আর তনুজা নিজেদের যথেষ্ট স্বাভাবিক রাখার নাটক চালিয়ে যাচ্ছে, কিন্তু একজন মা আর ভাই
কি পারবে দীর্ঘ সময় ধরে এই নাটক চালাতে? অনুজা, তোমাকে এমন লাগছে কেন? কিছু হয়েছে? আর মুহিতের কণ্ঠ শুনেছিলাম, দেখা না করেই কোথায় গেল? আসলে আপা, ঢাকার বাইরে একটা জরুরি মিশনে ওদের দ্রুত চলে যেতে হয়েছে। আপনার ভাই ফোন করে জানিয়েছেন ছোট একটা মিশন। চিন্তার কিছুই নেই। অনেক রাত হয়েছে আপা, শুয়ে পড়ুন। বেশি রাত জাগা আপনার জন্য ভালো নয়। মুহিত অনেক আগে থেকেই আহিয়ানের সকল খোঁজ খবর রাখত কিছু গুপ্তচরের মাধ্যমে। কোথায় যায়, কি করে, কোথায় কার সঙ্গে ওঠা বসা, এভরিথিং। চাইলেই মুহিত সকল খবর জানতে পারবে। কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা তো মুহিতের কাছে 1 শতাব্দীর সমান হবে। মুহিত উত্তেজিত কণ্ঠে বলে উঠে, মেজর আদ্রিয়ান, সমুদ্রে টহল দেয়া নৌবাহিনীর জাহাজ FT-30-তে কল করুন এবং সবিস্তারে সব খুলে বলুন। ইতোমধ্যে পুলিশের হেলিকপ্টার চিটাগাং বন্দরে পৌঁছে গেছে। তারা হেলিকপ্টারের মাধ্যমে লাইটিং পয়েন্ট করে নির্দিষ্ট সমুদ্র সীমানার উপরে চক্রাকারে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করল। কোথাও কিছুর হদিস পেল না। ইমোজি ইমোজি নড়েচড়ে উঠল স্বর্গ। মাথা ঝিমঝিম করছে। চোখ খুলতে গিয়েও খুলতে পারছে না। হাত পা নাড়াতেই প্রচুর দুর্বল লাগছে। বহু কষ্টে আখি পল্লব মেলে চারপাশের সবকিছু ঠাহর করতে লাগল। কিছুক্ষণ বাদে বুঝতে পারল সে একটি রুমে শুয়েছিল। শরীরে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে এগিয়ে চলল দরজার পানে। কোনোভাবেই খুলতে পারল না। শক্তিতেও আর কুলাল না। ক্ষীণ সুরে চিল্লাচিল্লি শুরু করে দিল স্বর্গ। কেউ আছেন? দরজাটা খুলুন প্লিজ। আমাকে কোথায় আটকে রেখেছেন? আমি বাড়ি যাব, আমার বাবা মা চিন্তা করছে আমার জন্য। প্লিজ দরজাটা খুলে দিন। বলেই দরজায় হেলান দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল স্বর্গ। এরপর দৌড়ে উঠে গিয়ে নিজের মোবাইল, ব্যাগ সবকিছু সারা রুম তন্ন তন্ন করে খুঁজল। কোথাও তার ব্যক্তিগত জিনিসগুলোর সন্ধান পেল না। এবার সে বুঝতে পেরে গেল কেউ তাকে কিডন্যাপ করেছে সিউর। তৎক্ষণাৎ মনে পড়ল মার্কেটে যাবার পথে একটা গাড়ি তার ট্যাক্সিকে ফলো করেছে। ড্রাইভার বারবার তাকে বলেছিল এ কথা। স্বর্গ আমলে নেয়নি। যদি তখন ট্যাক্সি ঘুরিয়ে বাসায় ফিরে যেত তাহলে আজ এই দুরবস্থা হতো না। কান্নার বেগ বেড়ে চলল স্বর্গের। পাশে থাকা বেড সাইড ধবধবে টেবিলটার উপর কিছু ফল আর একটা চাকু রাখা। চাকুটা প্যান্টের ভাঁজে লুকিয়ে ফেলল স্বর্গ। এরপর রুমে যা কিছু আছে সব ভাঙচুর শুরু করে দিল। সারা রুম ঝনঝন শব্দে আলোড়িত হল নিমিষেই। কারো দৌড়ে আসার শব্দ পেতেই দরজার পিছনে লুকিয়ে পড়ল স্বর্গ। হাতে চাকুটা খুব সতর্কতার সহিত ধরে অপেক্ষা করতে লাগল। স্বর্গ সেলফ প্রোটেক্ট জানে। সে গান পয়েন্ট থেকে শুরু করে বিপদে পড়লে কিভাবে নিজেকে রেস্কিউ করতে হবে এসব ট্রেনিং খুব ভালো মার্কসের সহিত অর্জন করেছে। খট করে খুলে গেল দরজা। সুযোগ বুঝে পিছন থেকে দৌড়ে লোকটির গলা বাহু দিয়ে চেপে ধরে এমন ভাবে তাকে আঘাত করল যে লোকটি মরবে না কিন্তু এর উঠেও দাঁড়াতে পারবে না। হঠাৎই পিছন থেকে গমগমে কণ্ঠে কেউ বলে উঠল, ওয়েল ডান বেইবো, ওয়েল ডান। বলেই হাততালি দেয়া শুরু করল। এমন পার্টনারই আমি পছন্দ করি, যারা বিছানায় শুয়ে শুয়ে কাঁদে আমার পায়ে পড়ে। তাদের উপর একদম ঘেন্না জমে গেছে। কিন্তু তোমাকে এমন রূপে দেখে তনু মন দুটোই চাঙ্গা হল। বলেই স্বর্গকে পেছনে থেকে হাত মুড়িয়ে বেঁধে ফেলল। লোকটির চেহারা দেখে স্বর্গ মুখের ভাষা হারিয়ে ফেলল। হ্যাঁ, এটা ওই বিয়ের দিনের অসভ্য লোকটা। এই লোক তাকে কেন ধরে এনেছে? তার সাথে কি কাজ? আপনার বকবকানি শুনতে একদম ভালো লাগছে না আহিয়ান চৌধুরী। ভালোই ভালোই, আমাকে ছেড়ে দিন। যেতে পারলে যাও। বলে দরজা নির্দেশ করল আহিয়ান। স্বর্গ দৌড়ে বাইরে বেরিয়ে এলোপাতারি ভাবে বাহিরে যাবার রাস্তা খুঁজতে লাগল।
স্বর্গের এমন পাগলামি দেখে কিটকিটিয়ে হেসেই যাচ্ছে আহিয়ান। তার এহেন রূপ স্বর্গের শরীরে জ্বালা ধরাল। এত সুন্দর চেহারার পিছনে এত ঘৃণিত রূপ ভেবেই একদলা থুথু ফেলল স্বর্গ। এই সিঁড়ি সেই সিঁড়ি করে অনেক সময় দৌড়ানোর পর স্বর্গ একটু আলোর ঝলকানি দেখতে পেল। সেই আলো অনুসরণ করে বাইরে এসে যা দেখল তাতে তার মাথা ঘুরে যাবার উপক্রম। নিমিষেই ঝাপসা হলো চোখ। বড় বড় চোখ দুটো থেকে নীরবে ঝরতে লাগলো বড় বড় অশ্রুফোঁটা। সে কোনো বাড়ি বা কোনো জায়গায় নয়, সে একটি জাহাজে গভীর সমুদ্রের মধ্যে। কি পথ খুঁজে পেলে না? আমাকে কেন ধরে এনেছেন জবাব দিন। কণ্ঠে ধার নিয়ে জিজ্ঞেস করল স্বর্গ। ব্যক্তিগত শয্যা সঙ্গী বানাবো সেই জন্য। আহিয়ানের নির্লিপ্ততা উত্তর। আপনার লজ্জা করল না অপরিচিত একটি মেয়েকে তুলে আনতে এভাবে? লজ্জা কেন করবে? পছন্দ হয়েছিল, নিজের কাছে রাখলাম। জানো না পছন্দের জিনিস ফেলে রাখতে নেই, না হলে অন্য কেউ লুফে নিত। আহিয়ান চৌধুরীর প্রাণ থাকতে তার পছন্দের জিনিসে কেউ হাত দিতে পারবে না বলেই কণ্ঠে কাঠিন্য এনে বলল, যাও রুমে যাও, অনেক নাটক সহ্য করেছি তোমার। যাব না, না গেলে কি করবেন আপনি? বলেই জাহাজের রেলিংয়ের কাছে চলে গেল স্বর্গ। আপনি আমার কাছে এলেই আমি পানিতে ঝাঁপিয়ে পড়ব। বাজে পাখির মতো ধূর্ত আহিয়ান সহসাই স্বর্গের নিকট এসে দুই গালে সজোরে থাপ্পড় মারে। থাপ্পড়ের প্রবণতা এতটাই ছিল যে দুই গালেই হাতের আঙ্গুলের ছাপ বসে যায় এবং ঠোঁটের কোণা থেকে রক্ত বেরিয়ে যায়। এই ২৪ বছরের জীবনে তার বাবাও কোনোদিন তাকে একটা ধমক পর্যন্ত দেয়নি, আর এই অপরিচিত লোকটি তাকে রক্তাক্ত করে দিল। ভেবেই বাঁধ না মানা অশ্রু ভিড় করল নেত্রকোলে। কেটে গিয়েছে ৭২ ঘণ্টা। কোনো খবরই কেউ জোগাড় করতে পারছে না। টানা ৩ দিন ধরে পুরো টিম খাওয়া দাওয়া বাদ দিয়ে নাফিজ মাহমুদের মেয়ের খোঁজ চালিয়ে যাচ্ছে। হঠাৎই মুহিতের গোপন ফোনে একটি মেসেজ আসে। হেই ব্রো, ইটস স্যাম স্মিথ। ইউর ডিজায়ার্ড শিপ ইজ হেয়ার। দ্রুত মুহিত দৌড়ে জেনারেলের রুমে চলে যায়। স্যার, ইমিডিয়েটলি আমাদের রাশিয়া যাবার ব্যবস্থা করুন। আমার সাথে ক্যাপ্টেন সৌম্য যাবে। আর ওখান থেকে রাশিয়ান আর্মি মেজর নিকোলাস ও ক্যাপ্টেন ভলতেয়ার থাকবে। আরেকটা কথা স্যার, ডিপার্টমেন্টের কেউ যাতে না জানে। আপনি তো জানেনই, কেউ আমাদের সব খবর বাইরে পাশ করে দেয়। আমি চাই না এই অপারেশনে কোনো স্পিলিং হোক। জেনারেল মুহিতকে ভরসা দিলেন। ডোন্ট ওয়ারি মাই বয়, আমি সব ব্যবস্থা করে দেব। আর রাশিয়ান আর্মড ফোর্স এর গ্রাউন্ড ফোর্স এর জেনারেল এর সাথে কথা বলে সব ব্যবস্থা করে দেব, যাতে ওখানে তোমাদের কোনো প্রবলেম না হয়। তুমি এখান থেকে কাকে নিতে চাও? স্যার, ক্যাপ্টেন সৌম্য আর আমি যাব। একজন দেশদ্রোহীর শাস্তি কি হয় জানেন তো পিউ? আমাকে এই কথা কেন বলছেন ক্যাপ্টেন সৌম্য? বিচলিত কণ্ঠে জানতে চাইল পিউ। আপনাকে বলার পিছনে অবশ্যই কারণ আছে পিউ, কণ্ঠে গাম্ভীর্য এনে জবাব দিল ক্যাপ্টেন সৌম্য শাহরিয়ার। এরপর বলতে শুরু করল, মেজর মুহিতের কথা অনুযায়ী আমি দীর্ঘদিন ধরে আপনার বাবা লেফটেন্যান্ট জেনারেল নাসের হায়দারকে ফলো করে আসছি। শুধু তাই নয়, উনার সকল বিষয়ে খোঁজ খবরও নিয়েছি। ক্যান্টনমেন্ট এর ভেতরের সকল গোপন খবর উনি এবং আরেকজন অফিসার বাইরে প্রকাশ করেন টাকার বিনিময়ে। অবশ্যই যার তার কাছে নয়, এমন কারো কাছে যে দেশের কোনো কল্যাণ চায় না, যিনি নিজের আখের গোছাতে ব্যস্ত। একজন সেনা সদস্য হিসেবে আমাদের শপথ বাক্য কি হয় জানেন? শান্তিতে আমরা, সমরে আমরা। আমার উপর ন্যস্ত সকল দায়িত্ব আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করব। আমার জীবন বিপন্ন করে হলেও জল, স্থল, আকাশ যেখানেই যাবার আদেশ দেয়া হবে আমি সেখানেই যেতে প্রস্তুত। কারণ আমরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছি।
সেখানে একজন সেনা সদস্যের বড় অফিসার এমন শপথ বাক্য পাঠ করেও কিভাবে তার খেলাপ করতে পারে পিউ? পিউ জানে ক্যাপ্টেন সৌম্য আজেবাজে কথা বলার মানুষ নয়। এ পর্যন্ত সৌম্যের কোনো কথার হেরফের হয়নি। এক কথার মানুষ সৌম্য। নিজের বাবা সম্পর্কে কথাগুলো যেমন অবিশ্বাসের, তেমনি ক্যাপ্টেন সৌম্যের কথাও ফেলে দেবার নয়। সৌম্য ভরাট কণ্ঠে আবার বলে উঠল, পিউ, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমার অবর্তমানে আপনার বাবার গতিবিধি লক্ষ্য রাখবেন। আমি রাশিয়া যাচ্ছি, কবে ফিরব জানি না। আদৌ বেঁচে ফিরব কিনা সেটাও জানি না। আমি চাই আমার অনুপস্থিতিতে আপনি আমার দায়িত্বটা পালন করবেন পিউ। বলেই সৌম্য পিউয়ের হাত চেপে ধরল। পিউ নির্বাক হয়ে অশ্রুসিক্ত নয়নে সৌম্যের পানে নীরব দৃষ্টি দিল। মুখে কিছুই উচ্চারণ করতে পারল না। মেজর জেনারেল নাফিজের সামনে বসে আছে মুহিত। নীরবতা ভেঙে মুহিত গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, স্যার, 3 দিনের টানা প্রচেষ্টায় সকল বিবরণের ভিত্তিতে আমি জানতে পেরেছি এইটা আহিয়ান চৌধুরীরই জাহাজ ছিল। সে ওই জাহাজের মাধ্যমে বাংলাদেশ থেকে রাশিয়াতে নারী শিশু পাচারের কাজ করে থাকে। শুধু তাই নয়, অবৈধ অস্ত্র সরবরাহ সহ যত ধরনের ইল্লিগেল কাজ আছে সব সে ওই জাহাজের মাধ্যমে সমুদ্রপথে হাসিল করে। বলেই তার ট্যাব থেকে এক এক করে কিছু ছবি নাফিজ মাহমুদকে দেখাল। ধীর স্বরে মুহিত আবার বলে উঠল, ছবিগুলো আমি বিভিন্ন দেশের স্পাই এর মাধ্যমে পেয়েছি। ছবিগুলো দেখে নাফিজ মাহমুদ অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কণ্ঠ খাদে ফেলে উত্তেজিত হয়ে নাফিজ মাহমুদ জানতে চাইলেন, তুমি এত কিছু জেনেও চুপ করে কেন আছো মুহিত? ডিপার্টমেন্টকে কেন কিছু জানতে দিচ্ছ না? স্যার, ডিপার্টমেন্ট জানলে বিভিন্ন তামাশা করে ওকে ধরে আনবে, বিচার হবে, রায় হবে জেল। কিন্তু সে ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে যাবে। এমনটি আমি হতে দিব না এবার। আমি ওকে সরাসরি ক্রসফায়ার করব। সে আমার হহুত পুরনো শিকার। পূর্বের অনেক হিসেব নিকেশ আছে তার সাথে আমার। কাতর কণ্ঠে নাফিজ মাহমুদ বলে উঠলেন, জাহাজে রাশিয়া পৌঁছুতে কমপক্ষে 1 মাস সময় তো লাগবেই। এই সময়ের মধ্যে ও যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়। কিছুই করবে না স্যার। খোঁজ নিয়ে জেনেছি সে স্বর্গকে 1 বছর ধরে ফলো করে যাচ্ছে। স্বর্গকে টাকা দাবি বা পাচারের স্বার্থে সে অপহরণ করেনি, এটা আমি নিশ্চিত। কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে করেছে সেটাও ধোঁয়াশাতে রয়ে গিয়েছে। মুহিত আবার ও গমগমে কণ্ঠে বলে উঠল, চাইলে সে বিমানে করে স্বর্গকে বিদেশ নিতে পারত। কিন্তু পাসপোর্টের ঝামেলা, এয়ারপোর্ট পুলিশের হয়রানি এসব এড়াতে সমুদ্র পথ বেছে নিয়েছে। আর যেহেতু জাহাজটি তার নিজের, এখানেও ঝামেলা কম। পোর্ট অথরিটি ওর সাথে অবৈধ কাজে জড়িত আছে। মুহিত বুকের উপর 2 হাত ভাঁজ করে অভিজ্ঞের ন্যায় বলে উঠল, আপনি চিন্তা করবেন না স্যার। স্বর্গ মিলিটারি ট্রেনিং ভালো মার্কস নিয়ে কমপ্লিট করেছে। এটা শুধু আমি নই, আপনিও ভালো করে জানেন। চাইলেই যে কেউ যখন তখন ওর ক্ষতি করতে পারবে না। ও নিজেকে সেফ রাখতে পারবে। আমি জেনারেলকে বলেছি দ্রুত আমাকে রাশিয়া পাঠাতে। আহিয়ান পৌঁছানোর আগে আমাদের গিয়ে সব পজিশন ক্লিয়ার করতে হবে সেখানে। গত বছর মঙ্গোলিয়াতে যেই মিশনে গিয়েছিলাম সেই মিশনে রাশিয়ার কিছু আর্মড ফোর্স ছিল। সেখানকার মেজর নিকোলাস আর ক্যাপ্টেন ভলতেয়ার এর সাথে আমাদের টিমের খুব ভালো সখ্যতা গড়ে উঠেছে। ওই মিশনে আমরা ওদের অনেক হেল্প করেছিলাম। তারা বলেছিল কোনো দিন কোনো কিছুর প্রয়োজনে রাশিয়া এলে সেই সাহায্যের বিনিময়ে দেবে। সেই হেল্প নেয়ার এটাই মোক্ষম সময়। আমি মেইল করে সব জানিয়েছি তাদের। আমাকে যে কোনো হেল্প করতে তারা প্রস্তুত। মুহিত নরম সুরে নাফিজ মাহমুদকে বলল, আমার মাকে শুধু সামলে রাখবেন স্যার। আমি যদি আর না ফিরি, আমার মাকে আপনি সময় সুযোগ বুঝে নামিরার কাছে পাঠিয়ে দেবেন।
আপনার কাছে আমার শেষ অনুরোধ থাকলো স্যার। একদিকে প্রাণপ্রিয় মেয়ের চিন্তা, অন্যদিকে মুহিতের চিন্তায় মুখের ভাষা হারালেন মেজর জেনারেল নাফিজ মাহমুদ। মুহিতকে সান্ত্বনা দেবার কোনো ভাষা খুঁজে পেলেন না তিনি। শুধু পিঠে চাপড় দিয়ে স্থান ত্যাগ করলেন। ইমোজি ইমোজি। বন্দি রুমে সময় কত হয়েছে কিছুই ঠাহর করতে পারছে না স্বর্গ। আদৌ এখান থেকে মুক্তি মিলবে নাকি এখানেই পচে মরতে হবে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে? কি প্রয়োজনে? কিছুই সে জানে না। দমে যাবার পাত্রী নয় স্বর্গ। যে কোনো প্রকারে তাকে শক্ত থাকতে হবে। নিজেকে এত দ্রুত ধরাশায়ী করা যাবে না। নিজেকে শক্ত সামর্থ্য রাখতে হলে প্রথমে প্রয়োজন খাবার। যেই ভাবনা সেই কাজ। নিজেকে বন্দি দেখতে পেয়ে স্বর্গ স্বাভাবিক থাকতে পারেনি। তার মধ্যে সাজানো ফল দেখে মাথা আরো গরম হয়ে গিয়েছিল। এজন্য সব কিছু ছুঁড়ে ফেলেছে। রুমের কোনায় উকি ঝুঁকি করে বেডের নিচ থেকে থেতলে যাওয়া একটা আপেল বের করে আনলো স্বর্গ। যেই কামড় বসাতে যাবে অমনি দরজা খোলার শব্দ পাওয়া যায়। ব্ল্যাঙ্কেটের তলায় আপেল লুকিয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়ে রইল স্বর্গ। ম্যাম প্লিজ টেক ইউর ফুড। মেয়েলি স্বর শুনে অবাক হয়ে দ্রুত চোখ খুলে স্বর্গ। খাবার ট্রলি সমেত একজন বিদেশি মেয়েকে দেখতে পায়। শারীরিক গড়ন, পোশাক আর প্রসাধনীর জন্য সঠিক বয়স অনুমান করা যাচ্ছে না। তবুও স্বর্গের মনে হল মেয়েটি 28 কি 30 বছরের মহিলা। স্বর্গ চোখ টিপে পড়ে রইল। মেয়েটি আবারও নরম সুরে বলে উঠল, ম্যাম প্লিজ টেক ইউর ফুড। ইফ ইউ ডোন্ট টেক ইউর ফুড স্যার উইল কিল মি। এবার নড়েচড়ে উঠল স্বর্গ। বিছানা ছেড়ে উঠে বসল এবং মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, আই উইল টেক ইট বাট ইউ হ্যাভ টু টেস্ট দিস ফুড ফার্স্ট। কথাটি বলে স্বর্গ মেয়েটির দিকে নির্লিপ্ততা ভাবে তাকিয়ে রইল। মেয়েটি একটু ইতস্তত করে একটা কাটা চামচ আর নাইফ হাতে নিল। স্টেকের এক কোণা থেকে একটু কেটে মুখে পুরল। এরপর সেগুলো ওয়াশ করে নতুন চামচ আর নাইফ আনতে চলে গেল। স্বর্গ মনে মনে স্থির করল এই মেয়েটির সাথে সখ্যতা গড়ে প্রয়োজনীয় তথ্য হাসিল করবে। ইমোজি ইমোজি মাঝে পেরিয়ে গেছে আরও 4 দিন। মুহিত আর ক্যাপ্টেন সৌম্য দুবাই এয়ারপোর্টে বসে পরবর্তী বিমান ছাড়ার অপেক্ষা করছে। খুব ছোট ছোট পোশাক পরিহিত আমেরিকান এক মেয়ে পায়ের উপর পা তুলে মুহিতের সামনে বসে পড়ল। মুহিত সেটা দেখেও না দেখার ভান করল। মেয়েটি মুহিতের দৃষ্টি আকর্ষণের জন্য বারবার বিভিন্ন ইঙ্গিত করেই যাচ্ছে। মুহিত ব্ল্যাক কালারের জ্যাকেট, ব্ল্যাক জিন্স, সাথে ম্যাচিং বুটস পরেছে। মুহিতের সৌন্দর্যে মেয়েটি চোখ সরাতে পারছে না। হঠাৎই মেয়েটি রিনরিনে কণ্ঠে বলে উঠল, হেই আম ভেরোনিকা, ভেরোনিকা স্টুয়ার্ট। ইউ আর টু মাচ হট। উইল ইউ স্পেন্ড এ নাইট উইথ মি? বলে মুহিতের দিকে হাত বাড়িয়ে দিল। মুহিত অন্যদিকে ঘুরে উত্তর দিল, সরি আম নট ইন্টারেস্টেড। মেয়েটি তবুও নির্লজ্জের মতো এটা সেটা হেসে হেসে বলে মুহিতের উপর ঢলে পড়তে চাইছে। সৌম্য দাঁত চেপে কোনো মতে বসে রইল। তাদের মাথায় এখন কিভাবে স্বর্গকে রেস্কিউ করে মিশনটা সাকসেস করা যাবে সেই চিন্তা। সৌম্যের কাছে এই মেয়েটাকে এখন উটকো ঝামেলা মনে হচ্ছে। মুহিত খেয়াল করল হঠাৎই মেয়েটি ব্যাগের চেইন খুলে কিছু বের করার চেষ্টা করছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে মুহিতের দিকে তাকিয়ে আছে। সচেতন হল মুহিত। আশেপাশের কাউকে বিশ্বাস নেই। যখন তখন দাবার চাল উল্টে যেতে পারে। মেয়েটি ব্যাগ থেকে কিছু বের করার আগেই মুহিত তার কোমরে থাকা সেলফ ডিফেন্সের লাইসেন্স করা রিভলভার মেয়েটির মাথা বরাবর পয়েন্ট করে। মেয়েটি ভয়ে চোখ বড় বড় করে ফেলে। ব্যাগ থেকে মেয়েটিকে হাত বের করতে বলে মুহিত। মেয়েটি বিচলিত হয়ে ভয়ে ভয়ে একটি ভিজিটিং কার্ড বের করে আনে। মুহিতের এমন কাণ্ডে এয়ারপোর্ট সিকিউরিটি পুলিশ দৌড়ে এসে মুহিতকে হ্যান্ডস আপ করতে বলে।
সৌম্য গোপনে তাদের আইডেন্টি কার্ড দেখিয়ে দিলে পুলিশ তাদের সরি বলে এবং সমস্ত ঘটনা জানার পর মেয়েটিকে ধমকে তাড়িয়ে দেয়। প্লেন ছাড়ার সময় হয়েছে। মুহিত আর সৌম্য বিজনেস ক্লাসে তাদের সিটে বসে রয়েছে। ব্যাগ থেকে ট্যাব বের করে সৌম্য আর মুহিত নিজেদের কাজের ছক একে ফেলল। এবার পালা রাশিয়া পৌঁছানোর। সময় রাত 11:15। আশরাফ চৌধুরী নিজের পছন্দের পুরনো দিনের গান ইজি চেয়ারে বসে বসে শুনছেন আর ঝিমুচ্ছেন। এমন সময় বিকট শব্দে ফোনের রিংটোন বেজে উঠল। বিরক্তিতে মুখে খারাপ গালি এনে বললেন, কোন চুতিয়া এত রাতে কল করে বিরক্ত করছে তাকে দেখে নেবে। নাসের হায়দার হারামজাদা এত রাতে কেন ফোন করেছে কৌতূহলী হয়ে ফোন কানে তুলে বললেন, কি বে শালা, নিজের ঘুম নেই বলে অন্যকে ও ঘুমুতে দিবি না? নাসের হায়দার ফিসফিসিয়ে বলে উঠল, আরে রাখো তোমার ঘুম। তোমার ছেলে যে মেজর জেনারেল এর মেয়েকে অপহরণ করে ডুব দিয়েছে সেই খবর রাখো। পুরো ডিপার্টমেন্ট হাত ধুয়ে পড়েছে তোমার ছেলেকে ক্রসফায়ার করতে। কোথায় আছে তোমার ছেলে? তাকে সাবধান হয়ে যেতে বলো, না হলে কিন্তু এবার আর রক্ষে নেই। আর এই খবরের জন্য আমার অ্যাকাউন্টে 2 লাখ পাঠিয়ে দিও বলেই খেক খেক করে হেসে লাইন কেটে দিল নাসের হায়দার। এত রাতে এভাবে হাসছো কেন বাবা? হঠাৎ মেয়ের ডাকে চমকে উঠলেন নাসের হায়দার। তোতলাতে তোতলাতে বললেন, কই হেসেছি? আর এত রাতে না ঘুমিয়ে বাবার রুমে জাসুসি করতে এসেছো? জাসুসি নয়, দেখতে এলাম এত রাতে কাকে ফোন করে এত খুশি হচ্ছ। আমি কি তোমার খুব লস করে ফেললাম বাবা? এত রাতে বাবার সাথে মশকরা করতে এসেছো বেয়াদব মেয়ে। যাও নিজের রুমে যাও বলে ধমকে পিউকে ঘর থেকে বের করে দিলেন নাসের হায়দার। নিজের বুকে নিজেই থুথু লাগিয়ে বলে উঠলেন, আরেকটু হলে এখনই ধরা পড়ে যেতাম। মেয়েটা হয়েছে মায়ের মতো বজ্জাত। মাকে তো বিদেয় করতে পেরেছি, কিন্তু নিজের মেয়েকে কোথায় জলাঞ্জলি দেব? নিজের রুমে শুয়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে পিউ। সৌম্য ঠিকই বলেছে, তার বাবাই খবর আদান প্রদান করে। তার বাবা সত্যিই একজন দেশদ্রোহী। একথা ডিপার্টমেন্ট জানলে কি হবে? সহসাই উঠে বসে পিউ। যা হয় হোক। চোখের জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আপন মনে বলে ওঠে, ক্যাপ্টেন সৌম্য, আপনার দেয়া সকল দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। প্রমিস। মস্কো এয়ারপোর্টে মুহিত আর সৌম্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত গন্তব্যে যাবার জন্য। এখানে তাদের অনেক কাজ। অপরিচিত জায়গায় পরিচিত শত্রু। বিষয়টা খুব ইন্টারেস্টিং হলেও প্রচুর কাঠখড় পোড়াতে হবে তাদের। আর্মি ক্যাম্প থেকে তাদের জেটি ঘাটে যেতে হবে এবং কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। স্যাম নামের যে স্পাই আছে তার কাছ থেকে ওই জাহাজ সম্পর্কিত আরও অনেক তথ্য জানতে হবে। ছেলেটি সুইজারল্যান্ডের নাগরিক, কিন্তু টাকার বিনিময়ে বিভিন্ন দেশে স্পাই এর কাজ করে। টাকার কাছে জীবন বাজি রাখতে হাসি মুখে রাজি স্যাম স্মিথ। যেসব মানুষ যেদিকে টাকা দেখে সেই দিকেই ঢলে পড়ে মুহিত তাদের দু চোখে দেখতে পারে না। কিন্তু কাজের সূত্রে এদের ভিড়েই হাঁটতে হয় মুহিতকে। সকল ভাবনার অবসান ঘটল যখন আর্মি জিপটি ক্যাম্পে এসে ব্রেক কষল। নিকোলাস আর ভলতেয়ার দৌড়ে এলো মুহিত আর সৌম্যের সাথে কুশল বিনিময় করতে। দিনের আলো ফুরিয়ে রাতের আধার চারপাশ গ্রাস করেছে। ঘুমিয়ে পড়েছে ঝিঝি পোকারাও। দুচোখের পাতায় ঘুম নেই নাফিজ দম্পতির। দিনে তারা সকলের সামনে ভালো থাকার অভিনয় চালিয়ে যাচ্ছে, কিন্তু রাত হলে সকল ভয় এসে মনের মাঝে হানা দিচ্ছে। আদৌ বেঁচে আছে তো মেয়েটা? বলেই ফুপিয়ে কেঁদে উঠলেন তনুজা। নাফিজ বুকে জড়িয়ে তাকে শান্ত করার বৃথা চেষ্টা চালালেন। ইমোজি ইমোজি। সিডনি, অস্ট্রেলিয়া। নামিরা অনেকটাই সুস্থ এখন।
যেদিন থেকে নিজের মাকে একটু সুস্থ হতে দেখেছে সেদিন থেকেই সে স্বাভাবিক আচরণ করছে। এখন আর অযথা কাঁদে না। কিন্তু মনের মাঝে ছোট নিষ্পাপ ভাইটার মৃত্যু শোক তোলপাড় করে। মুকিতের কথা আর বাবার কথা চিন্তা করে নামিরা মাঝে মাঝেই অনেক অসুস্থ হয়ে পড়ে। কিন্তু যেদিন আল্ট্রাসাউন্ড করে নিজের বেবির মুখের আদল মুকিতের মতো দেখেছে সেদিন থেকে সে ধরে নিয়েছে মুকিত আসবে তার ঘরে। এভাবে কান্না করে দুর্বল হওয়া যাবে না। কিন্তু নামিরা প্রায়ই সোহাগের কাছে বায়না ধরে দেশে যাবার জন্য। সোহাগ নামিরাকে কথা দিয়েছে আর কিছুদিন গেলে মিসেস তারিন একটু স্বাভাবিক হলে সোহাগই তাকে অস্ট্রেলিয়া নিয়ে আসবে। তখন মা মেয়ে যত খুশি একসাথে থেকো। এখন আপাতত বাচ্চার দিকে মন দাও। ছোট বাচ্চাটা যখন পেটের ভেতর নড়ে উঠে নামিরা তখন খুশিতে সোহাগকে জড়িয়ে ধরে কত অভিযোগ জানায়। জানো তোমার ছেলে আমাকে এখানে লাথি দিয়েছে, ওখানে ঘুষি মেরেছে আরো কত কি। সোহাগ জানে ঘরে ছোট ছোট হাত পা নিয়ে যখন বাচ্চা ঘরময় ঘুরে বেড়াবে তখন নামিরা সব দুঃখ কষ্ট ভুলে যাবে। কিন্তু সোহাগ, সে কি পারবে তার পিতৃতুল্য লোকের শোক কাটাতে? যেই লোক তার বিপদে আশ্রয় দিল, মানুষের মতো মানুষ করল, তারই বিপদের খবর সোহাগ জানতেও পারল না, সাহায্য তো দূর কি বাত। আর মুকিতের মর্মান্তিক মৃত্যু বর্ণনা মনে পড়তেই চোখের কোণে জল জমা হল সোহাগের। ইমোজি ইমোজি। রাশিয়া, মুরমানস্ক, টোর্গোভিপোর্ট। সবচেয়ে শীতলতম দেশ হবার কারণে মুহিত আর সৌম্যের একটু কষ্ট হচ্ছে। তবুও নিজেদের যথাসম্ভব লং কোটের সাহায্যে উষ্ণ রেখে তারা এই পোর্টে এসে অপেক্ষা করছে। সমুদ্র থেকে আসা ভারী হাওয়া বুকে কাঁপন তুলছে। সন্ধ্যার সূর্য আকাশে হেলে পড়ে আধারে বিলীন হচ্ছে। এমন সময় রাশিয়ান ভাষায় হ্যালো বলে উঠলেন পোর্ট মাস্টার। লোকটির বয়স 50 কি 55, লম্বা 6 ফিটের কাছাকাছি। মুখে মায়াবী হাসি ঝুলিয়ে জানতে চাইলেন তারা কি চায়। তারা জাহাজটির ছবি দেখানো মাত্র বৃদ্ধ মাস্টার জাহাজটি চিনে ফেলে এবং অবাকের সাথে জিজ্ঞেস করে, ডেড শৌল, তোমাকে কেন এখানে তুলে এনেছি জানো? প্রশ্নটি করে আহিয়ান স্বর্গের পানে দৃষ্টি নিবদ্ধ করল। স্বর্গের কোনো ভাবান্তর না দেখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলে উঠল আহিয়ান, আমি তোমাকে বিয়ে করতে চাই স্বর্গ। কথাটি শোনা মাত্র স্বর্গের রাগের পারদ তরতর করে মাত্রা ছাড়ালো কিন্তু মুখে কিছুই প্রকাশ করল না। আহিয়ান আয়েশ করে স্বর্গের পাশে বসে আবার বলতে শুরু করল, আমি তোমাকে প্রথম দেখেছিলাম আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের এএফএমসি বেকনিতে। মুখে লাজুকতার ভাব নিয়ে আহিয়ান স্বর্গের পানে চাইল। তুমি দুতলার একটি বেকনিতে কিছু মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিলে। আমি ওই দিন বাবার সাথে সেখানে উপস্থিত হয়েছিলাম কিছু কাজে। কিন্তু তোমাকে দেখার পর আমি কিছুতেই সেই কাজে আর মনোযোগ দিতে পারিনি। তোমার হাসি মাখা মুখটাই শুধু আমার চোখের সামনে ভেসে উঠছে। তোমার বড় বড় চোখের পাপড়ি ঝাপটানি আমার হৃদয়কে করেছে উত্তাল। সেদিনই আমি তোমার মাঝে আমার সর্বনাশ দেখেছি মিস স্বর্গ। তুমি তো জানো, চাইলেই যেই কেউ ক্যান্টনমেন্ট এর ভেতরে প্রবেশ করতে পারে না। কিন্তু আমি বিভিন্ন অফিসার এর সহযোগিতা নিয়ে ঠিক তোমাকে দেখে গিয়েছি। তোমাকে দেখার লোভ আমার এজন্মে শেষ হবে না স্বর্গ। চাইলে আমার সামনে এসে এসব বলতে পারতেন আপনি। এমন কাপুরুষের মতন তুলে এনেছেন কেন? ঝাঝালো স্বরে বলে উঠল স্বর্গ। আহিয়ান মাথা নিচু করে ফুস করে নিঃশ্বাস নিল। তারপর একটু থেমে আবার বলল, কাপুরুষই বলতে পারো। আসলে প্রেম নিবেদন, ভালোবাসার গপ্প বলে মেয়ে পটানো এসব আমার ধাঁচে নেই। আমি শুধু জানি যেটা আমার চোখে পড়েছে সেটা আমার লাগবে এবং সেটা শুধু আমারই। তোমার জন্য ওই 2 টাকার মেজর মুহিতের চোখে আমি মুগ্ধতা দেখেছি। কত বড় সাহস তার! আমার সামনে থেকে তোমাকে উঠিয়ে নিয়ে যায়।
বলেই রাগ সংবরণ করতে না পেরে পাশে থাকা আয়নায় ঘুষি মারে আহিয়ান। পেশিবহুল হাতের ঘুষিতে ঝনঝন শব্দে ভেঙে যায় দেয়ালে থাকা আয়না। স্বর্গ চমকে উঠে কিন্তু একদম ভরকায় না। আহিয়ানের হাত কেটে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। একজন ডক্টর হিসেবে স্বর্গের খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু তার লাগছে না। এই লোকের কারণে তার বাবা, মা, ভাই সবাই অবশ্যই সাফার করছে। আর মুহিত, সে কি আমাকে খুঁজবে, নাকি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে? পোর্ট মাস্টারের কাছে ডেড শৌলের নাম শুনে মুহিত আর সৌম্যের চোখ চকচক করে উঠে। তার মানে তারা সঠিক জায়গাতেই এসেছে। পরক্ষণেই তাদের আশার প্রদীপ নিভে যায় যখন পোর্ট মাস্টার জানায় আগামী 3 মাসের মধ্যে এই জাহাজ এই ঘাটে নোঙর ফেলবে না। বলেই শিডিউল বইটি মেজর নিকোলাসের হাতে দিল বৃদ্ধ। নিকোলাস আর ভলতেয়ার সবগুলো কাগজ উল্টে পাল্টে দেখে মুহিতকে ইংলিশে সব বুঝিয়ে দিল। মুহিতের মনে আগ্নেয়গিরির হুতাশন জ্বলে উঠল। যেই আশা বুকে বেঁধে এখানে এসেছে, তবে কি তা পূরণ না করে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে? কেন মুহিত সব জেনেও স্বর্গের জন্য নাফিজ মাহমুদকে বলে তখন থেকেই দেহরক্ষীর ব্যবস্থা করল না? মুহিত রাগে কষ্টে নিজের উপর অভিমান করে জমে থাকা বরফের স্তূপে অনবরত পাঞ্চ করতে থাকল। সৌম্য দৌড়ে গিয়ে মুহিতকে কোনোভাবে ম্যানেজ করল। বিধ্বস্ত মুহিত শরীরের ভার ছেড়ে দিল সৌম্যের উপর। আর কি হারালে নিয়তি তাকে ক্ষমা করবে? প্রবীণ আরও কিছু কাগজ ঘেটে আরেকটি পোর্ট সম্পর্কে ওদের জানাল। ইউ ক্যান চেক দ্যাট পোর্ট বলে একটা কাগজ নিকোলাসের হাতে দিলেন। বৃদ্ধকে থ্যাঙ্কস জানিয়ে তারা দ্রুত সেখান থেকে প্রস্থান করল। ভরাট বৃত্ত, ভরাট বৃত্ত, ভরাট বৃত্ত। পেরিয়ে গেছে 12 দিন। এখনো স্বর্গের কোনো পাত্তা পাওয়া যায়নি। সমস্ত নিউজ পোর্টালে ঘুরছে বড় বড় হেডলাইন। মেজর জেনারেল নাফিজ মাহমুদের কন্যাকে অপহরণ করা হয়েছে। কোনো প্রমাণ ছাড়া আহিয়ানের ছবিও কেউ পোস্ট করতে পারছে না। 2 দিন ধরে নাফিজ মাহমুদ মুহিতের সাথে যোগাযোগ করেও ব্যর্থ হচ্ছেন। মুহিতকে লাইনে পাওয়া যাচ্ছে না। চিন্তায় মাথা টনটনে ব্যথা করছে। কি থেকে কি হয়ে গেল এক নিমিষেই। হায় মাবুদ, সহায় হও। তনুজা ঠেলে ঠেলে কোনোমতে নিজেকে চালাচ্ছেন। তার বিশ্বাস একদিন না একদিন হয় ভালো খবর আসবে, না হয় মন্দ। যখন নাফিজ মাহমুদ বিদেশে মিশনে যেতেন তনুজাকে বুঝাতেন, আমি আর না ফিরলে বুঝবে আমি ওপারে চলে গিয়েছি। তোমাকে শক্ত হতে হবে তনুজা। তুমি একজন দেশরক্ষকের স্ত্রী। তোমার মন দুর্বল হলে কিভাবে চলবে তনুজা? প্রথম প্রথম তনুজা অনেক ভয় ভয় থাকত। নাফিজ ফিরবে তো। কিন্তু ধীরে ধীরে তনুজা সেই ভয়কে জয় করে মনকে কঠিন করতে পেরেছে। তবে আজ কেন সেই কঠিন মনে আবার ভয় এসে হানা দিচ্ছে? মাতৃহৃদয় বলেই কি এমন? আর ভাবতে পারে না তনুজা। স্বর্গের নিষ্পাপ মুখটা মনে পড়তেই কপল বেয়ে ভারী বর্ষণ নেমে আসে। সুখের দুষ্টুমি কমে গিয়েছে। সেও গুটিয়ে রয়েছে, অনলাইনে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে কিভাবে তার বোনকে উদ্ধার করতে পারবে। সুখ মনে মনে প্রমিস করেছে, আপু ফিরলে আর কখনো অকারণে জ্বালাবো না, খেপাবও না। ভালো ছেলে হয়ে বোনের কেয়ার করব। মিসেস তারিন এখনো কিছুই জানেন না। তাকে জানতে দেয়া হয় না। অসুস্থ মানুষ ঘর থেকে বেশি বেরও হন না। এজন্য তিনি এখনো নিশ্চিন্তে একটু আরামে আছেন। পোর্ট মাস্টারের কথা অনুযায়ী সমস্ত খোঁজ খবর নিয়ে তারা এখন উপস্থিত হয়েছে নভরোসিস্ক বন্দরে। এই বন্দরটি বরফ মুক্ত হওয়ায় বেশিরভাগ জাহাজ এখানে অবতরণ করে। বন্দরটি আকারে বিশাল বড়। শত শত জাহাজের ভিড়ে কোথায় পাবে সেই ডেড শৌল? রাশিয়ান আর্মিদের অত্যন্ত সমীহ করে চলে এই দেশের জনগণ। চাইলেই তারা ক্ষমতার ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।
পোর্টে আর্মি জিপ দেখেই কিছু পোর্ট অথরিটি দৌড়ে কাছে আসলো এবং অত্যন্ত সম্মানের সহিত জানতে চাইল কি প্রয়োজন। নিকোলাস মুহিতে ট্যাব নিয়ে জাহাজের ছবি বের করে সবাইকে দেখিয়ে সবিস্তারে কাহিনী খুলে বলল। পোর্ট মাস্টার সকল জাহাজের শিডিউল চেক করে একটি ঘাট দেখিয়ে নির্দেশ করলেন যে আগামী মাসের ৯ তারিখে জাহাজটি এখানে নোঙর করবে। মুহিতের নিভে যাওয়া আশার প্রদীপ দপ করে জ্বলে উঠল। গ্রাউন্ড ফোর্সের জেনারেল এর সাথে কথা বলে নৌবাহিনীর জাহাজের সাথে কথা বললেই কাজ অর্ধেক কমপ্লিট। এরই মাঝে সন্দেহজনক দুটি ছেলেকে পাওয়া গেল, হঠাৎই তারা পালিয়ে যাবার চেষ্টা করছিল। টহলরত দুজন সোলজার দক্ষতার সহিত ছেলে দুটোকে ধরে ফেলল এবং গাড়িতে করে আর্মি ক্যাম্পে নিয়ে এলো। ছেলে দুটোকে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে আটকে রাখা হলো। সকাল হলে তাদের বিষয়ে খোঁজ লাগিয়ে অ্যাকশন নিবে। স্বর্গ চতুরতার সহিত বিদেশি মেয়েটাকে বোকা বানিয়ে আহিয়ান সম্পর্কে অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। স্বর্গ মেয়েটিকে বলেছে আমি আহিয়ানের হবু স্ত্রী। তুমি যদি তার কি পছন্দ কি অপছন্দ, তার দুর্বলতা কিসে, এসব না জানাও আমাকে, তাহলে আহিয়ানের কাছে তোমার নামে উল্টা পাল্টা বলে সমুদ্রের তল দেশে সলিল সমাধি দিয়ে দেব। সুন্দরী মেয়েদের সঙ্গ আহিয়ানের মারাত্মক পছন্দ। এই একটি বিষয়েই সে দুর্বল, সাথে নেশাপানি। এই কুলকিনারাহীন সমুদ্র থেকে কোনো প্রকার চতুরতা করেও স্বর্গ ফিরতে পারবে না। যোগাযোগেরও কোনো মাধ্যম নেই, যা আছে তা হচ্ছে ওয়াকিটকি। নিজের এমন দুর্ভাগ্য দেখে আনমনে ঠোঁট কামড়ে কেঁদে উঠল স্বর্গ। ইমোজি ইমোজি। আশরাফ চৌধুরী এই নিয়ে ৫৬ বার তার ছেলের নম্বরে কল করেছেন। বরাবরই সংযোগ বিচ্ছিন্ন। রাগে বিতৃষ্ণায় মুখে বাজে গালি এসে গেল তার। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। তার এই ছেলের জন্য যদি নিজের ধীরে ধীরে গড়া সাম্রাজ্যের সামান্যটুকু ফাটল ধরে, তাহলে তিনি তার ছেলেকে জ্বন্ত পুঁতে ফেলবেন। থেমে নেই পিউ। নিজের ডাক্তারি ডিউটি পালনের পাশাপাশি সে তার বাবাকে বেশ ভালো নজরদারিতে রেখেছে। এমনভাবে সকল কাজ করে বেড়াচ্ছে পিউ যেন তার বাবা কিচ্ছুটি টের না পায়। নাসের হায়দার এর বড্ড কু অভ্যাস হচ্ছে মদ খেতে খেতে মাতাল হয়ে ধ্যান জ্ঞান হারানো। সেই সুযোগটাই লুফে নিল পিউ। ঘড়িতে সময় রাত ১২:৩০। নাসের হায়দার নেশায় চুর হয়ে এলোমেলো ভাবে বিছানায় পড়ে রয়েছেন। পা টিপে টিপে পিউ নাসের হায়দার এর শয়নকক্ষে প্রবেশ করল। সন্তর্পণে আশেপাশে তাকিয়ে তার বাবার ফোনের অনুসন্ধান চালাচ্ছে। হঠাৎই ফ্লোরে পায়ের ধাক্কা লেগে খালি হয়ে যাওয়া মদের বোতল গড়গড় শব্দ তুলল। ভয় পিউ আলমারির সাথে সেটে রইল। কিয়তক্ষণ অপেক্ষা করার পর ও যখন নাসের হায়দার এর কোনো সারা শব্দ পেল না, তখন পিউ পা টিপে টিপে বিছানার কাছে আসলো। ওই তো উনার পিঠের নিচেই ফোনটা দেখা যাচ্ছে। যে কোনো প্রকারে ফোনটা পিউয়ের হাতে চাই। নিজের কথা চিন্তা না করেই পিউ ফোনের দিকে হাত বাড়ালো। নাসের হায়দারকে কিচ্ছুটি টের না পেতে দিয়ে বের করে আনলো মোবাইল ফোন। আনন্দে পিউয়ের ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। বিপত্তি বাধল লক খুলতে গিয়ে। ফিঙ্গার ৯ কোড প্রেস করে লক খুলতে হবে। জানা অজানা সকল নম্বর দিয়ে ট্রাই করে ব্যর্থ হল পিউ। হাল ছেড়ে দিলে চলবে না, যেভাবেই হোক কোড জানতে হবে। মাথায় খেলে গেল দারুণ বুদ্ধি। কালই একবার ল্যাবে যেতে হবে। প্রধান কাজ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পাউডার কালেক্ট করা। মোবাইলটা পূর্বের জায়গায় রেখে ধীরে ধীরে প্রস্থান নিল পিউ। ইমোজি ইমোজি। কেটে গিয়েছে ৪৪টি দিন। কারো চোখে ঘুম নেই। কবে জাহাজ কিনারায় ভিড়বে, কবে উদ্ধার হবে স্বর্গ। স্বর্গকে ওই দিনের পর আহিয়ান একটা আঁচড়ও লাগতে দেয়নি। যখন স্বর্গের উপর রাগ হয়েছে, সে নিজেকে নিজে আঘাত করেছে। আহিয়ান স্বর্গকে বোঝাতে চায় যে সে অমানুষ হলেও তার ভালোবাসা নিখাদ।
মুহিতকে টেক্কা দিয়ে স্বর্গকে দূর দেশে নিয়ে এসেছে, এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এখানে কোনো আর্মি পুলিশ কিছুই করতে পারবে না তাকে। কে দিবে তার নামে প্রশাসনের কাছে বিচার? কেউ কি ঘূর্ণাক্ষরে টের পেয়েছে সে কোথায় যাবে বা যাচ্ছে? রাশিয়া পৌঁছেই স্বর্গকে যেভাবেই হোক বিয়ে করে ফেলতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত ওকে আমার সাথেই থাকতে হবে। আমি না পেলে কেউ ওকে পাবে না। দরকার হলে স্বর্গকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিবে আহিয়ান। যেই জিনিস আহিয়ান চৌধুরী চুজ করেছে সেই জিনিসে আর কারো অধিকার নেই, স্বয়ং নাফিজ মাহমুদ এরও না। পোর্ট মাস্টারের দেয়া ডেট শেষ হয়ে গিয়েছে আরও 2 দিন আগে। মুহিতদের ফিরে যাবার জন্য নির্দেশ দেয়া হয়েছে। মুহিত কোনো কাকুতি মিনতি করেও কিছু করতে পারেনি। যাবার আগে শেষবারের মতো মুহিত আজকে আবার পোর্টে এসেছে। আজকে সাথে সৌম্য আসেনি। সৌম্য ফিরে যাবার সমস্ত কিছু রেডি করছে। হঠাৎই জাহাজ কিনারায় ভিড়ার শব্দ পেল। বিশাল বড় পোর্ট, একসাথে অনেকগুলো জাহাজ তীরে ভিড়ছে। যাত্রী, মালামাল, খদ্দের এর ভিড় সব মিলিয়ে এক গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল মুহিত। যেটি ঘাট নিমিষেই লোকে লোকারণ্য হয়ে গেল। স্বর্গের চারপাশে আহিয়ান কয়েকজন রুশ মেয়ে নিয়োজিত করে দিল। আর কঠিন হুঁশিয়ারি জারি করল। পোর্টে স্বর্গ কোনরূপ ঝামেলা করলে ওকে শেষ করবে তো করবেই, সাথে নিজের বাবা, মা, ভাইকেও তার দাম চুকাতে হবে। ভয়ে ঘৃণায় স্বর্গ নিষ্প্রাণ হয়ে রইল। এত ভিড়ের মাঝে হঠাৎই মুহিতের বুকের বা পাশটা ধক ধক করে উঠল। এমনটা মুহিতের আগেও হয়েছে, যখন স্বর্গ তার আশেপাশে থেকেছে। তবে আজ কেন এমন পরিস্থিতিতে ধারকান বেড়ে যাচ্ছে? আনমনে মেয়েগুলোর ভিড়ে হাঁটছে স্বর্গ। নিজেকে সে সঁপে দিবে আহিয়ানের কাছে। এই বিদেশ বিভুঁইয়ে কেউ তাকে রক্ষা করতে আসবে না। নিজেকে কোরবান দিয়ে যদি বাবা, মা, ভাইকে বাঁচিয়ে রাখা যায়, ক্ষতি কি? চোখের জল মুছে সামনের তাকিয়ে হাঁটা ধরল স্বর্গ। হঠাৎই পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে এসে লাগল স্বর্গের। মুহিতের কথা মনে পড়তেই 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ল মোটা মোটা অশ্রুদানা। আপনাকে আমার ভালোবাসার কথাটা জানানো হলো না মেজর। আমি আপনাকে ভালোবাসি মেজর মুহিত ওয়াসিফ। ভালোবাসি। আহিয়ান চোখ মুখ ঢেকে দ্রুত বেগে পোর্ট থেকে বেরিয়ে গেল। পোর্ট অথরিটির সাথে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে দ্রুত বের হতে হবে এখান থেকে। যাবার আগে মেয়েগুলোকে নির্দেশ দিয়ে গেল কোথায় কিভাবে স্বর্গকে পৌঁছাতে হবে। শীতের তীব্রতায় মুহিত নিজেকে এমন ভাবে ঢেকে রেখেছে শুধু চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মুহিত দিকবিদিক শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনোভাবেই হৃৎপিণ্ডের লাফানো থামছে না। বুকে সূক্ষ্ম ব্যথার আলোড়ন সৃষ্টি করেছে এই স্পন্দন। এত মানুষের ভিড়ে হঠাৎই স্বর্গের চোখ যায় ডিপ ব্রাউন ট্রেঞ্চ কোট পরিহিত এক যুবকের দিকে। চেহারা দৃশ্যমান নয়। গ্রে কালারের মাফলারে সে মুখ গলা ঢেকে রেখেছে, শুধু চোখগুলো বের করা। পরনে হালকা ব্রাউন সোয়েটার, ব্ল্যাক জিন্স আর বুটস। এই চোখের দৃষ্টি স্বর্গের বহু চেনা। সমুদ্রের স্বচ্ছ নীল জল রাশির মতো অক্ষিদয়ের মালিক তার মনের অনেক কাছে বাস করে। এই চোখের গভীরে সে তো কবেই ডুবে মরেছে। শুধু চোখের মালিককে জানানো হয়নি। পরক্ষণেই সে মনকে বুঝো দেয়। সে এখানে কিভাবে আসবে? সবই তোর মনের ভ্রান্ত ধারণা স্বর্গ। তাকে পাবার লোভ আর করিস না। অবাধ্য মনের নিষেধ অমান্য করে। মরীচিকার পিছনে পিপাসার্ত বেদুইন যেভাবে ছোটে সেইভাবে স্বর্গের ও ওই যুবকটির কাছে যাবার জন্য অন্তর পিপাসার্ত হয়ে উঠল। মেয়েগুলোর চোখ ফাঁকি দিয়ে যুবকটির কাছ ঘেঁষে দাঁড়ালো এবং হাত চেপে ধরল স্বর্গ। আকস্মিক কারো হাতের স্পর্শ পেতেই চমকে উঠে মুহিত। সামনে দৃষ্টি নিক্ষেপ করতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ে অবাধ্য নোনা জলের ধারা।